অ্যানিমাল ডোন্ট রেপ। হ্যাঁ, সো মানে ব্যাপারটা এরকম নয় যে আমাদের মধ্যে কোথাও একটা গিয়ে কোনো একটা ওইরকম একটা পাশবিক কিছু, আমরা বলি না পাশবিক কিছু জেগে উঠলো, তারপর গিয়ে এরকম রেপের ঘটনা। পশুরা কখনো রেপ করে না, পশুদের মধ্যে এই ব্যাপারটা নেই। এবার এই যে রেপ এত বেড়ে চলেছে, আমরা হয়তো আরেকটা জিনিস নোটিস করে দেখবো যে যতদিন না মানে আরজিকরের ঘটনাটার পর আজকে ঠিক 100 দিন হচ্ছে। তো এই 100টা দিন আমার নিজের মনে হয় আমার সাথে আরো বহু মানুষ সহমত হবেন যে আমরা 100 দিন আগে ঠিক যেমন মানুষটা ছিলাম না, আজকে আর সেটা নেই, আমরা পাল্টে গেছি। মানে এবার এই যে রেপ ব্যাপারটা সত্যি যেটা বললে যে এটা একটা ইনস্ট্রুমেন্ট টুয়ার্ডস টেররিজম, মানে এটা ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ টেররিজম। কারণ এর সাথে তো সত্যি সেক্সুয়ালিটির কোনো রিলেশনই এক্স্যাক্টলি, এবং এটা খুব নতুন কিছুও নয় যে রেপকে এই টেরর ক্রিয়েট করার একটা টুল হিসেবে ব্যবহার করা। এটা আমরা মানে ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে দেখে এসেছি। হ্যালো এন্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ লেজুরি বাতে। আমার গেস্ট আজকে very multifaceted personality. I don't know how to introduce her. ইন্দুদীপা, গুড মর্নিং, কেমন আছো? গুড মর্নিং, ভালো আছি, মানে সময় যেমন রেখেছে আর কি। That's good, that's good. So how do I introduce you? When you're so many things to so many people, when you're a doctor, you're so many things. So how would you normally introduce yourself to others? না, এটা তো কোনো একরকম উত্তর হয় না। তো আমি আমার কাছে তো একই রকম। এবার যেখানে আছি, যে মানুষদের সাথে কাজ করছি তার উপর ডিপেন্ড করে ব্যাপারটা। তো ঠিক আছে, আমি একজন মানুষ যে মানুষের সাথে কাজ করতে ভালোবাসি, এইটুকুই। So you're a doctor, মানে you're what, MD, MS একটু যদি আমি ক্রিটিক্যাল কেয়ারে কাজ করি, আইসিইউ। তো আমি আরজিকর মেডিকেল কলেজ থেকে MBBS করেছি। তারপর আমি ক্রিটিক্যাল কেয়ারে এখন CMRI মানে ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, ক্যালকাটা হসপিটালে আইসিইউতে কাজ করছি। রাইট, রাইট। এন্ড আর্ট, মানে ইউর আ ডান্স প্র্যাকটিশনার, ইউর আ থিয়েটার প্র্যাকটিশনার। তো হাউ ডাজ মানে ডান্স বা থিয়েটার বা আর্ট এটা কি করে এলো লাইফে? মানে নর্মালি যেটা হয় সাধারণত একটা বাঙালি অ্যাজিউমিং একটা মধ্যবিত্ত পরিবারে ছোটবেলা থেকে আমাদের শুধু পড়াশোনা কর, মানে অন্তত আমার বাড়িতে সেটা হয়েছে না। সেটা একটা ব্যাপার ছিল মানে আমাদের সেটআপে, মানে এই বাঙালি মধ্যবিত্ত পরিবার যেটা বললেন আর কি, সেরকম সেটআপে আমাদের পড়াশোনাটা থাকবেই, থেকে যদি কিছু হয় বাকিটা করা যায়, এবং সেটা ঠিক আছে, এবং বাকিটা ততদিনই করা যায় যতদিন পড়াশোনাটায় সেভাবে অসুবিধা না হয়, এরকম একটা সেটআপে আমরা থাকি। এবার এই পুরো ব্যাপারটাই মানে আমি আস্তে আস্তে বুঝেছি যে পুরো ব্যাপারটাই খুব ভেগ, মানে পড়াশোনা তুমি কতটা করবে, কখন গিয়ে অসুবিধা হবে, মানে হোয়াট ডু মিন বাই সুবিধে আর অসুবিধে এখানে। এবং তারপরেও একটা কথা যে বাকি আমরা যেগুলোকে কো ক্যারিকুলাম বলি, আমি কখনো বলি না, মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আমি কখনো বলি না, আমি বলি আইদার মানে এটা আমার কো ক্যারিকুলাম, এটা আমার কাছে কো ক্যারিকুলাম। এবার এগুলো কেন পড়াশোনা নয়, এবার এগুলো কেন পড়াশোনাকে, হ্যাঁ আমার সামনে পরীক্ষা সেটা আলাদা কথা, কিন্তু জেনারেলি এটা কেন আমার পড়াশোনাকে ক্ষতি করে বলে একটা ধারণা আছে, সেটা আমার ঠিক বুঝতে পারি না। এবার আমি আমার নিজের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেহেতু মানে বাবা মার একমাত্র সন্তান, এবং আমার বাবা মা দুজনেই ওয়ার্কিং ছিলেন। মা একটি হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, এবং বাবা প্রথম দিকে টিচিং এ থাকলে আমার বাবা মা দুজনেই ম্যাথসের টিচার। তো এবার পরে ব্যাংকে শিফট করেছিলেন। তো এবার যেহেতু বাবা মা দুজনেই ওয়ার্কিং, তো খুব ছোটবেলা থেকেই আমি বাড়িতে আমার বেশ কিছুটা সময় একা থাকতে হবে এরকম একটা বিষয় ছিল। তো সেই জন্য আমার মা খুব ছোটবেলা থেকেই যেটা হয়েছিল যে আমাকে নানা রকম অ্যাক্টিভিটিসে ইনভলভ করিয়ে রেখেছিলেন। তো মানে আমার এইটা বলতে পারি, আমি পরে তো আস্তে আস্তে স্কুলে যখন পড়তে শুরু করলাম, স্কুলের উঁচু ক্লাস হচ্ছে, তখন
মানে আমার নিজেরও ইন্টারেস্ট গ্রো করতে শুরু করলো, মানে এই সব আর্ট ফর্মের সাথে আমার একটা রিলেশনশিপ তৈরি হতে শুরু করলো। এবং আমার বাড়ি থেকে কখনো এরকম কোনো প্রেশার কখনোই ছিল না যে আমাকে এগুলো ছেড়ে দিয়ে পড়াশোনা করতে হবে বা এগুলো পড়াশোনার ক্ষতি হচ্ছে বা এরকম কিছু একটা। এবং আমাদের স্কুলেও একটা অদ্ভুত ব্যাপার, মানে আমি আলিপুর মাল্টিপারপাসে পড়তাম ক্লাস 1 থেকে 12, 12 বছর। তো আমাদের স্কুলে মানে আমি যখন পড়তাম তখন পড়াশোনার পাশাপাশি প্রচুর কো ক্যারিকুলাম ছিল। তো এইগুলো যেহেতু স্কুলও খুব ইন্ডালজ করেছে, তো সেই জন্য সব নিয়ে আমার চারপাশে এই পরিবেশটা ছিল। এবার আমার নিজেরও ভালো লাগে, আমার চারপাশে পরিবেশটাও আছে, তো সব নিয়ে ব্যাপারটা আস্তে আস্তে গ্রো করলো আর কি। মানে স্কুল লেভেল অবধি ব্যাপারটা এইরকম, এটা হচ্ছে ভালো লাগা এবং শেখা, এরকম একটা ব্যাপারে চলছে। তারপরে সিরিয়াস প্র্যাকটিসের ব্যাপারটা তো কলেজ অনওয়ার্ড আস্তে আস্তে গ্রো করেছে। বাট সেখান থেকে একটা প্রফেশনাল লেভেলে যখন তুমি গেলে, মানে অবভিয়াসলি তার মধ্যে তুমি ডাক্তারিও পড়ছো, মানে which is an extremely demanding profession. How did you manage that? মানে সেখানে was it মানে কোনো চ্যালেঞ্জেস এসছে বা কোনো মানে এটা তো অত সোজা না, মানে ইটস মাচ ইজিয়ার when you have achieved it. না বাট ওই জার্নিটা যে যখন তুমি নিজেকে এস্টাবলিশ করছো বা এই যে মানে the whole training part of it, because it is a মানে অনেকের কাছে এটা খুব মনে হয় যে হ্যাঁ আর্ট কি আছে, but it is a very serious thing. It's a very serious thing which demands lot of practice. যেমন তুমি একটা ডাক্তারি পড়ছো 5 বছর, সেরকমই তোমার একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছে as an artist. একদম তাই, কোনো তফাৎ নেই। এই দুটোকে কি করে ম্যানেজ করলে, ব্যালেন্স করলে বলবো আমি? এটা খুব ঠিক যে ঠিক যেমন ডাক্তারি পড়ার ক্ষেত্রে মানে আমরা একাডেমিক্সটাকে একটু বেশি সিরিয়াসলি ডিল করি দ্যান আর্ট ফর্ম, রাইট। এবার ব্যাপারটা কিন্তু মানে আমি মানে এটা খুব আলাদা কিছু না, আমি যেটাকেই সিরিয়াসলি করতে চাইবো সেটাই ডিমান্ডিং হবে, একটা পয়েন্টের পর সেটাই চ্যালেঞ্জিং হবে, রাইট। এবার আমার কাছে নিজের মনে হয় যে আমার কাছে যদি সেটা ডিমান্ডিং নাই হলো, চ্যালেঞ্জিং নাই হলো, তাহলে হয়তো আমি সেটা যথেষ্ট করছি না। রাইট। এবার কলেজে থাকতে থাকতে যেটা হলো যে হ্যাঁ অবশ্যই খুবই ডিমান্ডিং, কারণ আমি গোড়ার দিকে অনেক বছর আমি তো থিয়েটারে পরে এসেছি, আমি আগে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সে ছিলাম, আমি কত্থক শিখেছি। আচ্ছা। এবার যেহেতু কলেজে আমি হোস্টেলে থাকছি, এবার পুরো ব্যাপারটাই খুব চ্যালেঞ্জিং। কলেজ কি কলকাতায়? হ্যাঁ, আরজিকর মেডিকেল কলেজ। ও হ্যাঁ, সরি মাই ব্যাড। হ্যাঁ, এবার পুরো ব্যাপারটাই কিন্তু খুব চ্যালেঞ্জিং, কারণ আমি ব্যাপারটা এরকম হচ্ছে যে যদিও কলকাতায়, কিন্তু আমি শনিবার যখন কলেজ থেকে মানে হোস্টেল থেকে বাড়ি ফিরবো, উইকেন্ডে বাড়ি ফিরছি, তখন শনি রবিবার আমার নাচের ক্লাস মানে ট্রেনিং পার্টটা ওই সময়টা হচ্ছে। আবার আমি সোমবার ফিরে যাচ্ছি এবং সপ্তাহের মাঝখানে প্র্যাকটিসটা মানে অন্তত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেহেতু সবাই পড়াশোনা করছে সেটা হোস্টেল, খুব একটা যে আমাকে খুব প্র্যাকটিসের জায়গা পাওয়া যাচ্ছে তা না, আমার এরকম তার কালচারটা হোস্টেলের মানে মেডিকেল কলেজের হোস্টেলের তার পরিবেশটাও আলাদা, রাইট? পরিবেশটা একেবারেই আলাদা, কারণ আমি জানি আমি দিনের পর দিন মানে হোস্টেলে থাকবার যে ঘরটা আর ওয়াশরুম তার মাঝখানে একটা জায়গা থাকতো, আমি সেখানে প্র্যাকটিস করতাম। সেখানে একটা আয়না ছিল, যেহেতু একটা আয়না ছিল তাহলে ঠিক আছে আমি ওই জায়গাটায় প্র্যাকটিস করতাম, রাইট। তো কারণ আর কোথাও জায়গা নেই, আমার ঘরের মধ্যে প্র্যাকটিস করলে নিচের ফ্লোরে যে থাকে তার অসুবিধে, আমার রুমমেটের অসুবিধে, তো এইভাবে ব্যাপারটা চলেছে। এবং তারপরে যেগুলো খুব মানে কয়েকটা খুব পিভটিং ঘটনা ঘটে কলেজে থাকতে থাকতে। মানে কলেজের ফার্স্ট ইয়ারে হঠাৎ দেখা গেল যে কলেজ সোশ্যালে রাজশেখর বসুর চিকিৎসা বিভ্রাট নাটকটা হবে, সেখানে একটি মেয়েকে, একটি মহিলা চরিত্র, তাতে অভিনয় করতে হবে, তাতে আমাকে খুব ধরে বেঁধে নিয়ে যাওয়া হলো আর কি। তখন অবধি আমি থিয়েটার করব আমার এমন কোনো ডিরেকশনই নেই, এমন কোনো আমি ভাবিনি কখনো, না আমি তো নাচবো, মানে আর্ট ফর্ম সিরিয়াস আর্ট ফর্ম প্র্যাকটিস যেটা করবো সেটা আমি তো নাচবো। এবার আমি কত্থক করি বা আমি দীর্ঘকাল অমলা শঙ্করের কাছে শিখেছি, তো এই দুটো ডান্স ফর্ম নিয়ে, তো ঠিক আছে। এবার সেই নাচের ব্যাকগ্রাউন্ড থেকে আমি সেই চিকিৎসা বিভ্রাটে অভিনয় করতে গিয়ে দেখলাম যে আমার তো ভালোই লাগলো, আমি সেইটুকুটা সেই সময় যেটুকু কাজ আমাকে দেওয়া হয়েছিল সেটা আমি
পেরেও গেলাম একরকম সেই সময়, মানে সেই সময়ের প্রেক্ষিতে যেটুকুকে পারা বলে মনে হয়েছিল আর কি। আর সবাই বেশ ভালো টালোও বললো। আমি বললাম ও আচ্ছা, তাহলে কি আমি পারবো? আগে আমার মনে হয়েছিল এটা আমি একদম পারবো না, কোনোদিন করিনি, এটা মানে নাটকটা খারাপ হয়ে যাবে। তারপর দেখছি না হচ্ছে। এবার তারপরে যেটা হলো, আর একটা আমার কাছে খুব মানে লার্নিং এক্সপিরিয়েন্স ছিল, যে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমি প্রায় 18-20 জন ছেলে মেয়েকে নিয়ে একটা তাসের দেশ ডিরেক্ট করে ফেলি কলেজে। হ্যাঁ, এবার তার আগে ছোট ছোট কাজ নিজে করেছি, কিন্তু ওরকম ফর্মালি ডিরেকশন আমি দেখলাম। আমি এবার সেই যেদিন তাসের দেশ হয় সেদিন আমার মনে হয়েছিল অসম্ভব খারাপ হয়েছে। এই মাইক্রোফোন কাজ করছে না, সে সেদিক দিয়ে ভুল বলছে, এইখানে এখানে সিঙ্ক হচ্ছে না, হেন তেন নানা রকম। কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল বুঝতে যে ওই কালেকটিভ আর্ট প্র্যাকটিসের যে এক্সপিরিয়েন্সটা আমাদের হলো, সেটার একটা অন্যরকম ভ্যালু আছে। এবং ওখান থেকেই কোথাও আমার একটা ডিরেক্টোরিয়াল জার্নি শুরু হয়। তারপরে কলেজে আবার মানে কলেজে আমি ধীরে ধীরে থিয়েটারে ওই এক্সপিরিয়েন্সটা শুরু হয়, থিয়েটারে আমি এনগেজ হতে শুরু করি। তারপরে একটা ইনসিডেন্ট হয় কলেজে, যেটা আমার নিজের ক্ষেত্রে আমি খুব বেশিবার না বললেও আমি খুব এটাকে ইম্পর্টেন্ট বলে মনে করি। যে আমাদের একবার একটা কলেজ ফেস্টে একটা পারফরমেন্স হওয়ার কথা ছিল, সঙ্গে আর একটা নাটকও হচ্ছিল, কিন্তু আমার সিনিয়রদের সাথে একটা সমস্যা হয়, যার জন্য ঠিক আমরা পারফরমেন্সের আগের দিন জানতে পারি যে ওটা আমরা করতে পারবো না। আচ্ছা, তখন আমি ছোট ছিলাম তো, মানে এখন হলে ব্যাপারটা মানে ইমোশনাল ইমপ্যাক্ট অন্যরকম হতো। ঠিক আছে, হয়নি, ঠিক আছে, আবার হবে। তখন আমি জানিও না যে আমি আর্ট ফর্ম বা থিয়েটার নিয়ে কি করব, আদৌ করবো কিনা। কারণ মেডিকেল কলেজ এমন একটা জায়গা যেখানে এই আর্ট ফর্মের প্রচুর ট্যালেন্ট ওয়েস্ট হয়ে যেতে দেখেছি, নষ্ট হয়ে যায়। কারণ যখন কলেজে পড়ে মানুষ, তাদের মধ্যে যে প্রচুর মানুষ ছিল এমবিবিএস পড়তে পড়তে অসম্ভব ভালো গান গায়, অসম্ভব ভালো নাচের ট্যালেন্ট ছিল, থিয়েটার করতে পারতো, অ্যাক্টিং এর অনেক ট্যালেন্ট, কিন্তু তারপরে পরবর্তীকালে তারা অনেক বড় বড় ডাক্তার হয়েছে, বিখ্যাত ডাক্তার হয়েছে, কিন্তু আর্ট প্র্যাকটিসটা সেভাবে করা হয়। তো এবার আমি নিজেও তখনও জানি না আমি কি করব, কিন্তু তখন সেইটা না আমাকে খুব একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়, যে আমি যেটা করতে চাইলাম সেটা আমি করতে পারলাম না। শুধু আমি পারলাম না, যে মানে আমি পার্সোনালি পারলাম না, এবং আমি যাদেরকে প্রমোট করেছিলাম একসাথে কাজ করব বলে, আমরা কেউই কাজটা করতে পারলাম না। এটা ভালোবাসার জায়গা থেকে খুব 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 তখন মানে আমার সত্যি মনে হয়েছিল যে মানে আমার মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির আগের দিন মিসক্যারেজ হয়ে গেল, সামথিং লাইক দ্যাট। এটা ইমোশনাল ইমপ্যাক্ট সাংঘাতিক হয়েছিল। তখন আমার নিজেই মনে হয়েছিল যে এটা আমি সিরিয়াসলি করব। মানে আগে ব্যাপারটা ছিল ঠিক আছে সুযোগ পেলে করব, এখন ব্যাপারটা হলো না যে সুযোগটা আমি করে নেব। তো তারপর আস্তে আস্তে সিরিয়াস আর্ট প্র্যাকটিসের ব্যাপারটা শুরু হয়, মানে এটা আরো ইন্টেন্সিফাই হয় বলা ভালো আর কি এটা। তো নাচের ব্যাপারটা যেমন ছিলই, পরে আমি বিক্রম আঙ্গারের সঙ্গে দীর্ঘকাল কাজ করেছি থ্রু ডান্স থিয়েটার। তারপরে সেখান থেকে আমার মনে হলো যে থিয়েটার এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আমি হয়তো অনেক স্বচ্ছন্দ, মানে আমি অনেক কমফোর্টেবলি আমি যা বলতে চাই টুয়ার্ডস মাইসেলফ, টুয়ার্ডস দ্য টাইম, টুয়ার্ডস সোসাইটি, সেটা আমি অনেক কমফোর্টেবলি বলবার আমার একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এটা কি এটার জন্য কি ইজ ইট লিটল বিট মাল্টিডিসিপ্লিনারি, মানে থিয়েটারের মধ্যে তুমি ডান্স ফর্মটাকে মানতে পারবে, মোর ইন্টিগ্রেটেড। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট অফ থিয়েটার, যেটা এমন একটা মাল্টিডিসিপ্লিনারি ইন্টিগ্রেটেড আর্ট ফর্ম, যেটার মধ্যে যে এই যে আমি ছোটবেলা থেকে এত রকম আলাদা আলাদা আর্ট ফর্ম গুলো আলাদা আলাদা করে শিখলাম। মানে থিয়েটার মাল্টিডিসিপ্লিনারি আর্ট ফর্ম আমরা বলি, এবার আমার ক্ষেত্রে ব্যাপারটা ইটস দ্য আদার ওয়ে রাউন্ড। মানে আমি থিয়েটারে এসেছি পরে, আগে থিয়েটারের যে পার্টিকেল গুলো সেগুলো আমি আলাদা আলাদা করে শিখেছি। আচ্ছা, ছোটবেলা থেকে আমি এতগুলো আর্ট ফর্ম আলাদা আলাদা করে শিখে তারপরে আমি দেখলাম থিয়েটারে গিয়ে আমার যে একটা ভয়ানক অসুবিধে হলো, যেহেতু আমি একটু বড় বয়সে থিয়েটারে যাচ্ছি, মানে একদম ছোটবেলা থেকে আমি থিয়েটারটা করছি না, আমার খুব অসুবিধা হলো না। কারণ
থিয়েটারের যে ফেসেট গুলো সেগুলো আমি আলাদা আলাদা করে আগে শিখছি, মানে থিয়েটারে গিয়ে আলাদা করে শিখছি ওরকম নয়, আলাদা করে শিখে আমি থিয়েটারে গিয়ে ব্যাপারটাকে এক জায়গায় হচ্ছে আর কি। তো সেখান থেকে মানে থিয়েটার অ্যাজ আ হোল একটা প্র্যাকটিসের জায়গা থাকে, শিখবার জায়গা থাকে, সেগুলো আস্তে আস্তে শিখতে শুরু করা আর কি। তারপর তো কাজটা চলছে এবং চলবে। বাট এর মধ্যে ধরো মানে অ্যাজ আ ডক্টর তোমার কাজও শুরু হয়ে গেছে প্রফেশনালি, প্লাস মানে তোমাদের তো একটা দীর্ঘদিনের একটা ট্রেনিং হয় অ্যাজ এ মানে বিফোর ইউ বিকাম ইউ জয়েন আ ইনস্টিটিউশন অর যা তুমি নিজে করবে হোয়াটএভার। তো এর সাথে মানে which is very demanding, আমি আমার কিছু অনেক বন্ধু আছে যারা ডাক্তারি করেছেন, তাদের দেখতাম আর কি, মানে ইটস এক্সট্রিমলি ডিমান্ডিং, মানে টাইমের কোনো ইয়ে নেই। এবং আজকের দিনে দাঁড়িয়ে অনেকে সবসময় বলে, আমি অনেকের কাছ থেকেই শুনি যে আমার কাছে সময় নেই, এবং সেটা একটা খুব স্টেটাস সিম্বল হয়ে যাচ্ছে। তো সেই পার্সপেক্টিভ থেকে হাউ ডিড ইউ ম্যানেজ টাইম দেন এন্ড ইভেন নাও, কারণ এখন তোমার চ্যালেঞ্জেস, তোমার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ইওর প্রফেশন সেটা একটা অন্য লেভেলে চলে গেছে, রাইট? বাট এটা আমি একটু জানতে চাই, নট অনলি ফর মি বাট অলসো ফর মাই অডিয়েন্স। না, একটা ব্যাপার কি জানো, মানে চ্যালেঞ্জিং তো হবেই। এবার মানে মেডিকেল প্রফেশনটা আরো বেশি ডিমান্ডিং বা চ্যালেঞ্জিং হয় এই জন্যে যে এখানকার কাজগুলো ঠিক আমি পোস্টপোন করতে পারি না। এখানে আমি বলতে পারবো না যে আমি একটু পরে করব, আমি একটু সরিয়ে রাখলাম, যেটা হয়তো আর ক্রিটিক্যাল কেয়ারে মানে হ্যাঁ এটা হয়তো আর মানে বেশিরভাগ প্রফেশনেই করা সম্ভব, যে মানে যেগুলো এমার্জেন্সি সার্ভিস, এবার ইট ডিলস উইথ লাইফ এন্ড ডেথ। এবার এর কোনো সত্যি সময়ের ব্যাপার বা যেহেতু এখানে সব সময় না একটা ডিমান্ডিং, এই জন্য সবসময় ভয় কাজ করে, মানুষ কি আরো অসুস্থ হয়ে যাবেন, মানুষ কি মানুষ মারা যাওয়ার, মানুষকে হারিয়ে ফেলার একটা ভয় কাজ করে। এবার এটাকে আমি ভয়ই বলবো, আর কিছু নয়। এবং আমার মনে হয় আমি ডাক্তার হিসেবে এই ভয়টা যতদিন ইন সাম অর আদার ফর্ম আমার মধ্যে থেকে যাবে, আমার ততদিন পর্যন্ত এই মানুষকে বাঁচাবার বা সুস্থ করার ক্রেভিংটা থেকে যাবে। সুতরাং এই ভয়টাকে আমি ভয় পাই না, এই ভয়টা থাকুক আমার মধ্যে, আমার এইরকমই মনে হয়। তো এবার ডিমান্ডিং তো বটেই, এবার কারণ এটা তো আমি কোনোভাবে ঠিক যেমন পরে করব বলতে পারবো না, এটাও বলা যাবে না একটু কম করব, আমার যেটা কাজ সেটা আমাকে করতেই হবে। এবং আর্ট প্র্যাকটিসের জায়গা তো আমার অ্যাকচুয়ালি আমার ফ্রিডম প্র্যাকটিসের জায়গা। এটা আমি এটা খুব রিলেট করছি, আই উইল কাম ব্যাক টু এন্ড শেয়ার সাম মাই পার্সোনাল ভিউ অন দ্যাট। ওকে, হ্যাঁ এবার ফ্রিডম প্র্যাকটিসের জায়গা মানে এবার দুটোই কিন্তু আলটিমেটলি একটা পয়েন্টের পরে আমার কাছে গিয়ে মানুষকে ডিল করা খুব ডিরেক্টলি, মানে ঠিক এখানে যেমন মানুষের ইলনেস নিয়ে মানে অ্যাজ আ ডক্টর আমি মানুষের অসুস্থতা নিয়ে কাজ করছি, এবার থিয়েটারকে বলা হয় সিজমোগ্রাফ অফ সোসাইটি। সো এখানে যা যা ভাইব্রেশন সোসাইটিতে, সেটা আমি থ্রু থিয়েটার রাদার থ্রু আর্ট ফর্ম আমি এটাকে মেজার করতে পারবো, এটাকে আমি সেন্স করতে পারবো। তো পুরো ব্যাপারটাই আমার কাছে একটা পয়েন্টের পরে গিয়ে খুব যে আলাদা হয় তা নয়। এবং আমার মনে হয় এই যে সময়ের অভাব, মানে আমার যদি সত্যি ক্রেভিং থাকে না যে দুটো কাজই আমাকে করতে হবে, তাহলে সময় বেরিয়ে যায়। হ্যাঁ, অসুবিধা কি হয় না? নিশ্চয়ই হয়, মানে একটা ক্রেজি শিডিউল থাকে, হ্যাঁ নিশ্চয়ই হয়, মানে সেটা প্রফেশনাল স্যাক্রিফাইসের জায়গা যেমন আছে, পার্সোনাল স্যাক্রিফাইসের জায়গাও আছে। এবার সত্যি আমি যদি কোনো আর্ট ফর্মে না থাকতাম তাহলে নিশ্চয়ই আমি ডাক্তারিতে আরো বেশি সময় দিতে পারতাম, আমি যদি ডাক্তার না হতাম আমি আর্ট ফর্মে আরো বেশি সময় দিতে পারতাম। কিন্তু দুটোই আমার কাছে এত ন্যাচারালি এসেছে খুব মানে ইয়াং এজ থেকেই, এবং দুটোই আমার জীবনের খুব ইন্টিগ্রাল পার্ট, আমি কাউকেই ছেড়ে হবে না আমার জার্নিটা আর কি। এবং আমার মনে হয় আমার দুটো জায়গায় কিন্তু দুটো জায়গাকে কাউন্টার পার্ট করে, মানে এটা খুব একে অন্যকে মানে পরিপূরক হয় আর কি, ফুলফিলিং একটা তো ব্যাপার। হ্যাঁ সেটা, এবং চ্যালেঞ্জের জায়গা নিজের কাছে যেমন আছে চারপাশের মানুষের কাছেও আছে। মানে ডাক্তাররা মনে করে আমি ডান্সার, ডান্সাররা মনে করে আমি থিয়েটার করি, থিয়েটার প্র্যাকটিশনাররা মনে করে আমি ডাক্তার, তো এরকম একটা চলতেই থাকে আর কি। মানে একটা রিলেটেবিলিটি বিভিন্ন জায়গায় খুব একটা ক্রাইসিসের মানে পার্সপেক্টিভ আছে, এগুলো হবে। এবার এগুলো নিয়ে আমি দিব্যি আছি এবং আমার দিব্যি চলছে, হ্যাঁ, তো আমার সেটা নিয়ে আমি কমফোর্টেবল। আমার
চারপাশের মানুষও আস্তে আস্তে যারা অনেক দিন আমাকে দেখছেন তারা মানে আগে অনেক সময় অনেক অসুবিধে হতো যে আর্ট ফর্মের ক্ষেত্রে বলছি যে অনেকেই মনে করতেন আছে ও তো ডাক্তার, ও বোধহয় সময় পাবে না বা যথেষ্ট সিরিয়াসলি করবে না, সেই জায়গাটা কাটিয়ে ওঠা গেছে। আবার ডাক্তারির ক্ষেত্রেও এরকম একটা জায়গা অনেক সময় হয়েছে কি যে এগুলো করে কি হবে, বরং সেই সময়টা ডাক্তারি করলে কাজে দেবে। তো সেটাও যখন বছরের পর বছর দেখা যাচ্ছে যে এটা আমি খুব প্যাশনের জায়গা থেকে খুব সিরিয়াসলি করছি এবং তার আউটকামটা যারা এক্সপেরিয়েন্স করছেন তাদেরও তেমন খারাপ লাগছে না, তো সেই একটা ইন্সপায়ার করে, রাইট, মোটিভেট করে, একটা ভালো লাগে, নিজে কেউ করে অন্য কেউ, আর এর সাথে কোনো মানে there is no transaction related to it. The only currency is the currency of happiness. Currency, ultimately it's currency of happiness. হ্যাঁ, আমার এক বন্ধু মানে ও ডাক্তার, কলকাতা থেকে পড়েছেন এখনো, ডক্টর রাজশ্রী ভট্টাচার্য। আচ্ছা, ও ইউকে তে অর্থোপেডিক সোসাইটির প্রেসিডেন্ট, রয়্যাল অর্থোপেডিক সোসাইটি, ভেরি ভেরি মানে আমার স্কুলের বন্ধু, আমরা ডন বস্কো পার্ক সার্কাস থেকে পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি শার্প গাই। তো যখন ও কতবার কলকাতায় আসে তখন আমাকে একটা কথা বললো যে প্রিভেন্টিভ মেডিসিন বা প্রিভেনশন ইন দ্য মেডিকেল প্রফেশন and the construct of happiness, and that generates happy chemicals, hormones, whatever, and that makes a person feel better, and obviously you don't have stress and the cortisol levels and all that, and that keeps you happier and fitter, or positive. তুই যে কাজের জায়গা থেকে এগুলো করিস, that probably will help you in that, and তো সেটাই আমি একটু রিলেট করলাম, and because you are a doctor, হ্যাঁ মানে এই যে আজকে আমরা এই ইন্টারভিউটায় আছি, মানে এই যে জার্নিটা আমাদের সকালের এই আড্ডাটা, সেটা তো আপনার একটা প্যাশনের জায়গা থেকেই করা, ইটস নট রিয়েলি ইওর প্রফেশন। সেটা যদি একটু বলেন আর কি, যে মানে দেখো মানে যেটা হয়তো তোমাকে অনেকে বলেছে আরে এই নাটক করে কি হবে, অ্যাবসলিউটলি হাজারবার বলেছে, আমার বাড়ির লোকে অনেকে বলেছে যে আরে এইসব করে কি হবে, মানে on one side you would see me on LinkedIn, okay, giving corporate speeches, which I feel is where I am an actor, okay, that is my stage, হ্যাঁ ওটা আমি স্টেজ, মানে আমি তো আর মানে আমার প্যাশন ছিল, মানে যেটা হয় সবার যে কলেজ লাইফ থেকে লেখা, নাটক এগুলো করা, তারপরে একটা পয়েন্ট আমি ভেবেছিলাম এফটিআই তে যাব, যখন ফাইনাল ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা পরীক্ষা দিয়ে যেতে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ফেল করে গেলে কোনো অসুবিধা নেই, আমি তো এডিটিং করবো এফটিআই। 1996 100 টাকা ড্রাফট দিয়ে পাঠালাম, এফটিআই লকআউট ছিল, ড্রাফটটাও চলে এলো আমার বাবার হাতে, আর আমার একটা ক্যাম্পাস ইন্টারভিউ চিঠি হলো, তো এবং বাবা বললো এটা কি, বললাম ক্যাম্পাস ইন্টারভিউ মানে ড্রাফটটা দেখে বললাম এটা হোয়াট আই ওয়ান্ট টু ডু ইন লাইফ, এটা হোয়াট ইউ ওয়ান্ট মি টু ডু ইন লাইফ, বাট কিছু করার নেই, তখন একটা পার্সপেক্টিভ অফ লাইফে আই চোজ, বাট মানে যে হ্যাপিনেস ফ্যাক্টর বেঁচে থাকলো, মানে কি তারপর আমি বম্বেতে থাকতাম, তখন আমি হোম থিয়েটার মুভমেন্ট একটা শুরু করেছিলাম, যে সবসময় তো প্রসেনিয়াম করা যায় না, বাট ইটস ভেরি ভেরি এক্সপেন্সিভ, নট অনলি এক্সপেন্সিভ, প্রসেনিয়ামের একটা নিজের সিস্টেম আছে, কারেক্ট, যেটা ব্রেক করে মানে এক্সটেন্ড করা ডিফিকাল্ট, এন্ড দ্য শিয়ার জয় অফ পারফর্মিং এন্ড ইন্টিগ্রেটিং এন্ড হ্যাভিং পিপল টু কাম এন্ড ইন্টারঅ্যাক্ট, interaction is the key, তো এটা নিয়ে আমি শুরু করেছিলাম একটা বম্বেতে হোম থিয়েটার মুভমেন্ট স্বপ্ন নিয়ে। আচ্ছা, পৃথ্বী থিয়েটারের টেবিল থেকে শুরু হয়ে মানে সেটা মোটামুটি অনেক বড় হয়েছিল, তো এই করতে করতে তখন আমি প্রাইস ওয়াটার হাউসে কাজ করতাম, মানে দ্যাট ইজ ওয়াই আই সেড আই ক্যান রিলেট, যে কাজ করে করে, আর আমি একটা প্রজেক্ট করছিলাম নওয়াশেবা পোর্টে, হুইচ ইজ বিহাইন্ড এলিফ্যান্টা কেভস। আচ্ছা, তো আমার ক্যাটামারান করে যেতে হতো, আমি থাকতাম আন্ধেরি ওয়েস্টে, ওখান থেকে আমাকে ট্রেনে করে সকালে যেতে হতো গেটওয়ে অফ ইন্ডিয়া, সেখান থেকে ইন্ডিয়া গেট, তো ওখান থেকে ক্যাটামারান করে নওয়াশেবা পোর্ট, মানে ইটস অ্যান আইল্যান্ড, ওখানে সফটওয়্যারের কাজ হচ্ছে। আচ্ছা, আবার মানে বিকেল 6টা মানে প্রায় 6টা 6:30 সময় বাড়ি থেকে বেরোতাম, আর তারপর ওখান থেকে ফিরে রিহার্সাল রুম, ওখান থেকে বেরোতাম 5টার বোটটা ধরতাম, খুব মানে মেটিকুলাসলি আর কি, তারপরে করে রিহার্সাল করে বাড়ি ফিরতাম প্রায় 11:30 12টা, তখন তারপর ওই সব কথাবার্তা যে কেন এইসব এটা ক্যারিয়ার হচ্ছে, আমি আর যখন ভাবতাম যে ঘুমিয়ে পড়ি, তখন একটা অ্যাডভান্টেজ ছিল যে
টায়ার্ড, ঘুমিয়ে পড়ি, আবার তো সকালবেলা উঠতে হবে কাজে। সেম রুটিন। মানে এই সিস্টেমটার মধ্যেই না একটা খুব স্ট্রং পলিটিক্স আছে, এই যে আমাদের ছোটবেলা থেকে বুঝিয়ে দেওয়া হয় যে মানে আমি পার্সোনালি যদি আমার জায়গা থেকে বলি যে ডাক্তার মানে সে শুধু ডাক্তারই করবে, আর বাকিটা যদি করে কম্পার্টমেন্টালাইজ, সব সময় একটা অর ক্লজ আসতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, মানে খুব একটা বাইনারিতে আছে যে বাইনারি, বাকিটা যদি করে খুব ভালো কথা, তা কিন্তু সেটা ওই হবি লেভেলেই থাকুক, হবি লেভেলে থাকুক, বিকজ দিস ইজ হোয়াট উইল গিভ ইউ দ্য মানে দ্য মার্কার্স অফ দ্য সোসাইটি, যেটা দিয়ে তোমাকে কেউ বলবে যে হ্যাঁ সাকসেসফুল, প্রতিষ্ঠা পাওয়া বলো বা হোয়াটএভার, দ্যাটস ইওর ব্র্যান্ড। সাকসেস পাওয়া, এই ব্যাপারগুলোকে আমাদের এমন একটা সোশ্যাল ইয়ার্ডস্টিক আছে যে যেটা খুব মুশকিলের, মানে এবং যেটাকে আমরা কখনো জেনারেলি কোশ্চেন করি না, যে আমরা মেনে নিই, খুব ইরিটেটিং লাগে, খুব সাফোকেটিং লাগে মাঝে মাঝে আমার, মানে তো ওইখান থেকে মানে একটা পয়েন্ট আই মানে লেফট মাই জব ইন PwC and I was writing full time. I was into screenwriting for Madhur Bhandarkar and others. তখন ভেবেছিলাম মানে হয় না একটা বয়সে, যেটা তুমি বললে যে মানে একদম মানে পৃথিবী জয় করে নেবো। এবার এই করতে করতে পয়সা শেষ হয়ে গেল, আমি দেখলাম যে বিনা পয়সায় স্ট্রাগল হচ্ছে না, আবার বাবার হোটেলে থাকাও যাচ্ছে না, তখন গট আ জব বাইরে, আমি চলে গেলাম US। আচ্ছা, তো তারপর ওখান থেকে আই মুভ টু অস্ট্রেলিয়া, 10 years in South Africa and Africa. সেখানে আমি দুটো কোম্পানি করি, I sold one to Deloitte. আর এই প্রসেসে তারপর আবার অস্ট্রেলিয়ায় 7 বছর করে আমি এই কোভিড এর সময় দেশে ফিরেছি। তো এবার 18টা বছর আমি লিখিনি, যে লেখাটা আমার জীবন ছিল, মানে ওই লেখাটাই আমাকে বাঁচিয়ে রেখেছিল, মানে আই কুড ডু মাই ডে জব বিকজ আমি ফিরে এসে লিখবো বা আমি ওই স্ক্রিপ্ট নিয়ে ডিসকাশন করব ওই জিনিসটা। তো এবার 18 বছর আমি লিখিনি একটাই কারণে, যে আমি দেখলাম যে ইটস ইম্পর্টেন্ট টু বিল্ড ইউর ফাইন্যান্সিয়ালস অলসো, আর দুটো আমি একসাথে এখন করতে পারবো না। And মানে I wanted to be financially free থাকে, I wanted, মানে আমাকে ওখানে একটা স্ট্রাগল আছে মানে, এবং ওই সময়টা ওয়াজ মাই প্রবলি 18টা বছর আমার জীবনের মানে মোস্ট ডিফিকাল্ট ইন ওয়ান ওয়ে, যে প্রত্যেক দিন আমি অল্প অল্প করে তেল দিয়ে ওই প্রদীপটাকে জ্বালিয়ে রাখতাম। এইটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, যে যখন দুটো চয়েস আমার সামনে আছে এবং দুটোই খুব ডিমান্ডিং, এবং এরকম হতেই পারে দুটোকেই আমি ইকুয়ালি ভালোবাসি, মানে ইটস লাইক তোমার দুটো বাচ্চা থাকে, হয় না ইকুয়াল ভালোবাসা, আমি বিশ্বাস করি না, কিন্তু দুটোর জন্য দুরকম কমিটমেন্ট, দুরকম এনগেজমেন্ট, এবং দুটোই খুব ইম্পর্টেন্ট। রাইট। এবার সেই সময়ে দাঁড়িয়ে একটা টাইম ফ্রেম হয়তো আসে যে কোনো একটাকে একটু অ্যাডজাস্ট করতে হলো, রাইট, এবং সেটা কিছু করার নেই, সেটা আমার মনে হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই মানুষের চয়েস, যে সে সেটা কি করবে, মানে সেটা কিভাবে দেখবে আর কি। এবং সেটা তো সত্যি কথাই যে দুটো যদি এই ইন্টেন্সিটির চয়েস হয়, দুটোকে সব সময় একই ভাবে করা যায় না, রাইট। আর একটা হয় যে সার্ভাইভাল প্লাস, জানি না মানে I don't know if it is a chauvinistic thing or not, but একটা আলাদা না মানে প্রেসার থাকে। দেন I got married, আমার ওয়াইফ আর আমরা দুজনে বাইরে চলে গেলাম, তো ওই একটা হয় যে তখন we decided যে মানে দুটোই হাফ হার্টেড না করে when we come back at a point, যে যখন আসবো তখন একটা মানে নিজের টার্মসে কাজ করব, যে আমার একটা নিজের ইনফ্রাস্ট্রাকচার থাকবে, আমার যদি ইচ্ছে না করে আমি আমার সফটওয়্যারের কাজটা কমিয়ে দিতে পারবো, হ্যাঁ, এবং আমি এই কাজগুলোকে আমি বেশি সময় দিতে পারবো, মানে সময় দেওয়া মানে যে আমি টাকাটা অর্জন করার জন্য না, এই যে আমি তুমি বললে না যে এই যে ইন্টারঅ্যাকশনটা, টু বি অনেস্ট ইটস মেকিং মি হ্যাপি, ওকে, এন্ড মানে সেজন্য আমার কোনো টিম নেই, ইউ হ্যাভ সিন মাই সেটআপ, আই ডু এভরিথিং মাইসেলফ, আর এই যে আমি লোককে যে মানে কাছে পৌঁছাচ্ছি, যে তোমার কাছে পৌঁছালাম এই শ্রাবন্তীর যে তোমাদের যে কথাবার্তা হলো, ওটা দেখে আমার খুব ভালো লাগে ওটা। এবার তার মধ্যে অনেকে আছে যে আমার অবভিয়াসলি চেনে না, তো না বলে, সেই নাটাও আমার খুব ভালো লাগে, কারণ ওটা আমার কাছে একটা লার্নিং, যে ইউ নো ইট বিল্ডস মাই ইগো, ইট কিপস মি অন দ্য চেক, হ্যাঁ, যে ভাই বেশি বেড়ে যাওনি, যেও না, মানে আই লাভ দ্যাট দ্য প্রসেসটা। আমার মনে হয় আমরা না কিভাবে ডিল করলাম, যে নাগুলো আমাদের কাছে আসছে, যেগুলো রিসিভ করছে, আর কি করে নাটা বলতে পারলাম, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট লার্নিং প্রত্যেকের জীবনে, যে
আমি কি চাই এবং তার থেকেও বড় কথা কি চাই না সেটা বোঝা। কিছু কি চাই না ইজ মোর ইম্পর্টেন্ট আমার মনে হয়। অ্যাবসলিউটলি কারণ সেটা আমাকে বুঝতেই হবে। মানে আমার কাছে বড় হওয়া, সাকসেসফুল হওয়া বা এস্টাবলিশ হওয়া ইন টার্মস অফ এস্টাবলিশমেন্ট, মানে যেটাকে সোশ্যাল স্কেলে যেভাবে দেখা হয়, মানিটারি, মানে সেটা মানিটারি এস্টাবলিশমেন্ট হতে পারে বা সোশ্যাল এস্টাবলিশমেন্ট, সেটার থেকে এটা আমার কাছে বেশি ভ্যালুয়েবল যে আমি আসলে মানুষটা কেমন আর আমি কিভাবে জীবনকে দেখতে চাই বা সোসাইটিকে দেখতে চাই এবং আমি ওই কি চাই না সেইটা বোঝা, সেটা আমার কাছে অনেক বেশি মানে সোল সার্চিং একটা জার্নি বলে মনে হয়। সেটা সোল ফুলফিলিং, এনরিচিং একটা ব্যাপার। বাট তোমার প্রফেশনে, জাস্ট কামিং ব্যাক, তোমার প্রফেশনে মানে তুমি তো ইউ সি সো মেনি ইমোশনস, রাইট? মানে হসপিটাল এমন একটা জায়গা যেখানে লোকে ভালোবেসে যায় না, যাওয়ার সময় মানে কেউ যেতে চায় না এবং বেরোবার সময় আর আসতে পারে না, চায় না একবার বেরোলে। তো সেখানে হাউ ডু ইউ হ্যান্ডেল, মানে ইউ নো দেয়ার সো মেনি ইমোশনস, সেখান থেকে তো অবভিয়াসলি ইউ নো অ্যাজ এ হিউম্যান বিইং তোমারও তো একটা খারাপ লাগার ব্যাপার আছে, একটা মেন্টাল হেলথ। হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট মেন্টাল হেলথ থিং? মানে আই মিন দ্য রিজন ইজ দেয়ার ইজ আ লট অফ স্ট্রেস। আর এই প্রশ্নটা আমি এই জন্য করছি to you as a doctor and an individual who is an art practitioner, and as an art practitioner you absorb and you observe the emotions and the philosophy of life much deeper, right? তো এখান থেকে এই মেন্টাল হেলথের যে ব্যাপারটা, যে হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট, মানে এন্ড দিস ইজ মোর টুয়ার্ডস মাই অডিয়েন্স অলসো, বিকজ লট অফ পিপল আর সাফারিং। মেন্টাল হেলথ এমন একটা জিনিস যেখানে ফিজিক্যাল হেলথ আমার জ্বর হলে আমি ডাক্তারের কাছে যেতে পারি, আমাদের দেশে আজও মেন্টাল হেলথ ইস্যু হলে আমরা সেটাকে এক্সপ্রেস করি না এট আ ভেরি হাইলি এডুকেটেড লেভেল অলসো, সিনসিয়ার নয়, সেটা না, অ্যাটেনটিভ নয়। কারেক্ট। তো এটা একটু আমি জানতে চাই তোমাকে যে হাউ ইউ হ্যান্ডেল, হাউ ডু ইউ মানে হাউ ডু ইউ রেকমেন্ড পিপল টু অ্যাড্রেস দিস? এবার ব্যাপারটা হচ্ছে প্রথম কথাটাই ফিরে যাই যে হাসপাতাল এমন একটা জায়গা যেখানে কেউ খুশি হয়েছে রে ইচ্ছা করে আসে, খুব বাধ্য না হলে আসে না, রাইট? এবার আমরা হাসপাতালে অনেক রকম ইমোশন ডিল করি, শুধু তাই নয়, সেই ইমোশনগুলো খুব স্ট্রং ইমোশন, রাইট? এবার আমরা মানুষকে সেই সময় ডিল করছি যে সময় তার একটা খুব খারাপ সময়, জেনারেলি আমরা পেশেন্ট বা তার বাড়ির লোক। এবার একটা ব্যাপার তো মানে এই পেশেন্ট ডক্টর রিলেশনশিপ, এই ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে এবং যা হয়েছে তার থেকেও বেশি কথা হওয়াটা জরুরি। ব্যাপারটা মানে এই কমিউনিকেশনের জায়গাটা যদি আমরা একটু সেনসিটিভলি ডিল করতে পারি, তাহলে আমার মনে হয় যে ট্রিটমেন্ট বা ডায়াগনোসিসের ক্ষেত্রেও ব্যাপারটা একটা পজিটিভ ইমপ্যাক্ট দেয়। এবার মানে পেশেন্টকে ট্রিট করার ব্যাপারটা আমি ঠিক ওভাবে দেখি না যে একজন আমার কাছে এলো, আমি তার সিমটম বা সাইন শুনলাম, ওষুধ দিয়ে দিলাম, সে সেরে গেল বা বেটার হলো, আমি তাকে ফলো আপ করলাম, দ্যাটস ইট। মানে এইটুকু নয় আমার কাছে। মানুষের ওয়েলবিং বা ওয়েলনেস সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং তার মধ্যে মেন্টাল হেলথ একটা ইন্টিগ্রাল পার্ট। আমার মানে এটা আমি খুব ট্রাস্ট করি যে পেশেন্ট বা তার বাড়ির লোক যদি ডাক্তারকে দেখে ভরসাই না পেলো তাহলে কিন্তু মুশকিল, সেখানে আমার ক্লিনিক্যাল রিলেশনশিপে কোথাও একটা খামতি থেকে যাচ্ছে, সেই জায়গাটা আমার অ্যাড্রেস করা উচিত অ্যাজ আ ডক্টর। তো এবার যেহেতু আইসিইউ তে কাজ করি, সেহেতু মানে মানুষ খুবই খারাপ সময়, মানে খারাপের মধ্যেও খারাপতম সময়গুলোতে আমাদের সাথে দেখা হচ্ছে। এবার তখন কিন্তু মেন্টাল হেলথ আমাদের দেখতেই হচ্ছে, কারণ না হলে কিন্তু আমরা প্রিভেনশন বা ট্রিটমেন্টের জায়গাটা সেই খামতি থেকেই যাবে। আমরা হয়তো, আমি এক্সাম্পল দিচ্ছি যে জ্বর হয়েছে বা কোনো ইনফেকশন হয়েছে, ইনফেকশনটুকু সারলো, কিন্তু তার হোয়াট অ্যাবাউট দেয়ার ওয়েলবিং, সেই ব্যাপারটা নিয়ে যদি আমাদের আরেকটু যত্ন নেওয়া যায়। মানে এটা আমরা অনেক বছর আগে থেকেই জানতাম যে বাই 2020 ডিপ্রেশন উইল বি দ্য সেকেন্ড লার্জেস্ট মরবিডিটি, এবং সেটা হয়েওছে। এবং যেটা বললেন এটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস নেই। নট অনলি ডিপ্রেশন, যে কোনো মেন্টাল হেলথ ইস্যুস, সেটা কিন্তু আজ অব্দি আমরা এরকম একটা মানে জ্বর হলে আমরা কিন্তু খুব চট করে ডাক্তারের কাছে চলে যাই, খুব চট করে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই, which is not a very good practice always.
এবার কিন্তু আমি বলছি আমার প্রফেশনের মধ্যেও অনেকে যারা এই প্রফেশনে আছেন তারাও কিন্তু এটা নিয়ে যথেষ্ট অ্যাওয়ার নন যে কখন আমাকে একটা হেলথ কেয়ার ফেসিলিটির কাছে যেতে হবে ইন কেস অফ মেন্টাল হেলথ ইস্যুস। যে হচ্ছে আমরা কিন্তু অনেক কিছু আমরা যদি একটু সময়ে একটু প্রাইমারি লেভেলে অ্যাড্রেস করতাম, একটু অ্যাওয়্যার হতাম, তাহলে কিন্তু অনেক বড় বড় মেন্টাল হেলথ ইস্যুস আমরা পৌঁছাতামই না, আমরা অনেক প্রাইমারি জায়গায় সেটাকে সলভ করে ফেলতে পারতাম। কিন্তু সেটা আমরা যেহেতু অ্যাওয়্যার নই এবং আমাদের এক ধরনের একটা ব্লকেডও আছে যে কাউন্সেলিং নেবো, সাইকিয়াট্রিস্টের কাছে যাব, হ্যাঁ এটা ট্যাবু তো আছে, স্ট্রং ট্যাবু। এবার এই প্রেজুডিস গুলো থাকার জন্য যেটা হয়েছে যে আলটিমেটলি আমরা যখন ফ্যাসিলিটির কাছে গিয়ে পৌঁছচ্ছি সেটা নেহাতি বাধ্য হচ্ছি, বা বেশিরভাগ সময় মানে এই যে ফ্যাসিলিটির কাছে পৌঁছচ্ছি কথাটা বলছি সেটা আমি আবার কলকাতা শহরে বসে একটা সেট অফ মানুষের মধ্যে থেকে বলছি। আমি যদি একটু পেরিফেরিতে চলে যাই বা একটু সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড গুলো, ডিফারেন্ট সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে কিন্তু অ্যাওয়ারনেসের পরিমাণ আরো অনেক কমতে শুরু করে এবং সাপ্রেশন, মেন্টাল হেলথ ইস্যুজের সাপ্রেশন বা সেগুলো আরো অনেক নেগলেক্টেড হয় আর কি। এবং যেহেতু আমি স্কুল স্টুডেন্টদের সাথে খুব এক্সটেন্সিভলি কাজ করি, আমি স্টুডেন্টস হেলথ হোমের সাথে কানেক্টেড, তো ওখানে আমরা নানা রকম স্টুডেন্টস মানে স্কুল স্টুডেন্ট রিলেটেড প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। তো ওখানে আমরা একটা প্রোগ্রাম রান করি নো ইউর অ্যাডোলেসেন্স উইথ স্কুল স্টুডেন্ট। তো এবার সেটাতে আমরা মানে অ্যাডোলেসেন্ট চেঞ্জেস ইন দেম, সেটা ফিজিক্যাল মেন্টাল দুটোই হতে পারে, তো সেটা নিয়ে আমরা এক্সটেন্সিভলি কমিউনিকেট করি। এখানে কমিউনিকেশন ইজ দ্য কি, যে মানুষ নিজেকে এক্সপ্রেস করুক, এবং এই এক্সপ্রেশনের জায়গাটা এইখানে যেহেতু আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি, এইটা একটা খুব মানে আজকের দিনে দাঁড়িয়ে অদ্ভুত ব্যাপার যে এক্সপ্রেশনের জায়গাটা কমে তো গেছেই, আমাদের কাছে দিনে দিনে এক্সপ্রেশনের টুল বেড়ে যাচ্ছে, কমিউনিকেশনের টুল বেড়ে যাচ্ছে, কিন্তু যেটাকে আমরা ট্রু ইনহিবিশনলেস এক্সপ্রেশন, অনেস্ট এক্সপ্রেশন, সেই জায়গাটা কিন্তু কমে যাচ্ছে। কারণ এটা নিশ্চয়ই আপনি এগ্রি করবেন যে আমাদের স্ক্রিন টাইম এত বেড়ে গেছে এখন, স্পেশালি পোস্ট কোভিড, এই যে এত স্ক্রিন টাইম আর অ্যাভেলেবিলিটি এত বেড়ে গেছে এবং অ্যাটেনশন স্প্যান এত এক্সটেন্সিভলি কমতে শুরু করেছে। কারণ কোভিড এর পরেই আমাদের জীবনে রিল বলে একটা বস্তু এলো, সেটা যে সব সময় অত্যন্ত খারাপ, 100% খারাপ বলে তো কিছু হয় না। এবার এবং সব খারাপেরই একটা না একটা ভালো দিক থাকে, তো সেইটুকুকে সরিয়ে আমরা যদি জেনারেল গ্রাস জায়গাটা দেখি তাহলে দেখবো যে এটা কিন্তু আমাদের আরো বেশি প্রমোট করলো যাতে আমরা অ্যাটেনশন স্প্যান আরো কমে যায়। মানে আমি আগে হতো 3-3.5 ঘন্টা সিনেমা নরমাল বা থিয়েটার, তারপরে বাবা এত লম্বা, ঠিক আছে সেটা 1.5-2 ঘন্টার কন্টেন্টে চলে আসো, এই করতে করতে এখন জিনিসটা 1-1.5 মিনিটে এসে দাঁড়িয়েছে। এবং আমি এটাও মানুষের থেকে মানে আমি প্রচুর মানুষের সাথে মানে মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে কথা বলতে গিয়ে বা এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি 1.5-2 মিনিটের রিলও আজকাল মানুষের লম্বা লাগছে। হ্যাঁ মানে জাস্ট মানে 59 সেকেন্ডস সেটা একটা শর্ট, আর এনগেজ হতেই চাইছে না, জাস্ট স্ক্রল করছে, রিলও দেখছে না। তো এইগুলো নিয়ে না আমরা যদি একটু অ্যাক্টিভলি না ভাবি এবং অ্যাওয়ার না হই, এবং তার থেকেও বড় কথা আমরা আমাদের পরের জেনারেশনের জন্য কি রেখে যাব, সেটা যদি আমরা পরের জেনারেশনকে নিয়ে আর একটু না অ্যাওয়ার হই, আর একটু না যত্ন নিই, কারেক্ট, তাহলে আমরা কোথায় নিয়ে যাব সেটা খুব ভাবার বিষয় বলে মনে হয় আমার। অ্যাবসলিউটলি, বাট মানে আমাদের এখানে যদি লোকে at least be very honest to themselves, forget about anything, যে আমার প্রবলেম হচ্ছে I would seek help, আমি কারোর কাছে গিয়ে একটা গাইডেন্স নেব, মানে সেটা যেমনি আমরা ছোটবেলায় অঙ্ক পারতাম না, অঙ্কের টিউশন নিতাম বা একটা কিছু মানে হেল্প নিতাম, এটা তো বড় ব্যাপার কিছু না, ট্যাবুরও কিছু নেই, বড় বেশি আমরা পেরিফেরিটাকে বড় আমরা অন্য রকম ভাবে সাজাই। এই যে সোসাইটি শিখিয়েছে যে এই সব হেল্প নিতে নেই, মানে মেন্টাল হেলথ না, পাগলের ডাক্তার, সাইকিয়াট্রিস্ট কালু কালু পাগলের ডাক্তার, পাগল হয়ে গেছে, এই সব কথাবার্তা, প্রথম কথা এই টার্মিনোলজি, এই কথাবার্তা থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে। না অ্যাবসলিউটলি, মানে আমি নিজের পার্সপেক্টিভ থেকে যদি বলি খুব ওপেনলি, যে I was also going through a very tough phase of mental imbalance বলো বা ডিপ্রেসিভ একটা টেন্ডেন্সি আসছিল, I was not feeling very positive, and
my wife told me very clearly, go seek help, and that really helped me. Absolutely. And মানে for me I was also feeling যে আমি যাবো, মানে এটা তো আমি নিজেই নিজের সাথে কথা বলে ঠিক করে নিতে পারবো, বাট হচ্ছিল না। And she was very clear, না গো, মানে তোমার শরীর খারাপ হলে তুমি যদি ডাক্তারের কাছে যাও, then this is also something which is more important. আর এটা খুব সত্যি কথা যে কথাটা আমি জানি, এই যে নিজের সাথে নিজে কথা বলে ঠিক হয়ে যাবে, এটা হয়তো সত্যি যে কাউন্সিলর হয়তো আমাকে খুব অ্যালিয়েন কিছু একটা বলবে না, কিন্তু সেই কথাটাই অন্য কারোর মুখ থেকে শোনা, এটার একটা ভ্যালু আছে। আর অনেক সময় অনেক চেনা কথাও আমাকে সেই মুহূর্তে হয়তো ডিরেকশন দিতে পারছে না, সেটাই সে তো একটা মেথডিক্যাল ডিরেকশন বলতেও পারছি না, মানে অনেক সময় একটা ইনহিবিশন থাকে না, মানে কিছু সম্পর্কের সাথে সব কথা হয়তো বলা যায় না। না না, আর কাউন্সিলর তো আমার বাবা মা ভাই বোন বন্ধু কেউ নয়, সে কাউন্সিলর, তাকে সব বলা যায়, সেরকম একটা মানে কনফেশন বক্সের মতো জায়গা। সুতরাং সেই জায়গাগুলো এক্সপ্লোর করার খুবই দরকার আছে। আর আমি বেশ কিছু বছর ধরে মুভমেন্ট থেরাপি নিয়ে একটা কাজ করছি, সেইটা আমার খুব ইম্পর্টেন্ট জায়গা মনে হয়, যে কাউন্সেলিং এর স্কোপও যেখানে শেষ হয়ে যাচ্ছে, যে আমরা আর কথা বলে হয়তো কিছু একটা সলভ করতে পারলাম না, কিন্তু আমরা ভার্বালি কথা বলে যেটা হয়তো এক্সপ্রেস করতে পারি না বা সলভ করতে পারি না, আমি শরীরকে দিয়ে সেই মিথ্যে কথাটা কিন্তু বলাতে পারবো না। আমার ফিজিক্যালিটি বা বডি ল্যাঙ্গুয়েজ উইল অলওয়েজ এক্সপ্রেস মাই ট্রু সেলফ। তো সেই জায়গাটা থেকেই মুভমেন্ট থেরাপির কাজটা চলে। তো সেইটা আমার মনে হয় যে মানে মেন্টাল হেলথ ইস্যুস আজকাল এত এক্সটেন্সিভ মানে এক্সপোনেনশিয়ালি বেড়ে চলেছে, তো এই টুলস গুলো নিয়ে আমাদের আরো বেশি মেটিকুলাসলি ভাবা উচিত, আরো এক্সটেন্সিভ প্র্যাকটিস করা উচিত। তো সেই এফর্টটাই দেবার চেষ্টা করছি আর কি, দেখা যাক। দ্যাটস গুড, না অ্যাবসলিউটলি পারফেক্ট। একটু অন্য প্রসঙ্গে চলে আসি, তুমি আরজি করে যে আমরা একেবারে মানে খুবই ঘৃণ্য একটা ইয়ে দেখলাম, ওই নিয়ে আমি কথা বলবো না। আমি যেটা বলতে চাই হচ্ছে যে the question probably my wife has for you as a woman to a woman and more importantly a doctor is why do men rape, and is there and they have made it an instrument of terror, right? It is মানে এর পেছনে তো একটা সাইকোলজিক্যাল কিছু একটা কারণ হবে, মানে to go to that extent that you become an animal to do a worse form of insult to someone. And I disagree to one point that animal don't rape. So মানে ব্যাপারটা এরকম নয় যে আমাদের মধ্যে কোথাও একটা গিয়ে কোনো একটা ওইরকম একটা পাশবিক কিছু, আমরা বলি না পাশবিক কিছু জেগে উঠলো, তারপর গিয়ে এরকম রেপের ঘটনা। পশুরা কখনো রেপ করে না, একদম পশুদের মধ্যে ব্যাপারটা নেই। এবার এই যে রেপ এত বেড়ে চলেছে, আমরা হয়তো আরেকটা জিনিস নোটিস করে দেখবো যে যতদিন না মানে আরজিকরের ঘটনাটার পর আজকে ঠিক 100 দিন হচ্ছে, তো এই 100টা দিন আমার নিজের মনে হয় আমার সাথে আরো বহু মানুষ সহমত হবেন যে আমরা 100 দিন আগে ঠিক যেমন মানুষটা ছিলাম না, আজকে আর সেটা নেই, আমরা পাল্টে গেছি। মানে এবার এই যে রেপ ব্যাপারটা সত্যি যেটা বললে যে এটা একটা ইনস্ট্রুমেন্ট টুয়ার্ডস টেররিজম, মানে এটা ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ টেররিজম, কারণ এর সাথে তো সত্যি সেক্সুয়ালিটির কোনো রিলেশনই এক্স্যাক্টলি, এবং এটা খুব নতুন কিছুও নয় যে রেপকে এই টেরর ক্রিয়েট করার একটা টুল হিসেবে ব্যবহার করা। এটা আমরা মানে ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে দেখে এসেছি, যেটা এইভাবেই মানে আমি নিজের ক্ষমতা এস্টাবলিশ করলাম, আমি আমার ক্ষমতা দেখালাম, অ্যাবসলিউটলি আমি পাওয়ার এস্টাবলিশ করলাম, এবং আমি তোমাকে ভয় পাওয়ালাম অপর পক্ষকে। কিভাবে না, এইটা আমার টুল, এইটা আমি এইভাবে মানে এইটুকুই আমার ক্ষমতায় আছে, তাই আমি এইটা করলাম। এবার আরজিকরের ঘটনাটা নিয়ে তো আর নতুন করে আজ এখানে বলার খুব কিছু না, ওই দিক দিয়ে আমি যেতে চাই না, মানে আমি মোর অফ লাইক ইউ নো যে বিহেভিয়ারটাকে, এন্ড হাউ ক্যান ইজ देयर আ লং টার্ম ওয়ে ইউ নো টু ম্যানেজ দিস, ইউ নো, বিকজ এটা একটা মানে থ্রু আ প্রসেস অফ এডুকেশন ইজ আ লং টার্ম থিং, যে একটা বাচ্চাও
থেকে অ্যাডোলেসেন্ট থেকে মেন, এর একটা শভিনিজমের একটা ব্যাপার হয়ে যায় মানে। এবং এই ব্যাপারগুলো এত ডিপ রুটেড না, এটা আমি আবার মেন্টাল হেলথ নিয়ে যেটা বললাম, আমি আবার সেটাই বলছি যে এটা যদি আমরা প্রত্যেকে মানে যতজন পারি, যেভাবে পারি, যেখানে পারি, যে আমরা খুব কেয়ারফুল না হই মানে আজ থেকে, মানে ইফ নট ইয়েস্টারডে, মানে আমরা যেখানে মানে এই ঘটনাটা আরো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ আ প্রফেশনাল। আমরা এক্স্যাক্টলি আজকের সমাজে, আজকের সময়ে, আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এবার আমরা যদি খুব মানে আমি আবার কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমরা কি রেখে যাব, মানে মানুষ একদিন চলে যাবে, মানুষ খুব কম সময় বাঁচে। এবার আমি মানুষটা তো একদিন চলে যাব, তো আমি আমার কি দেওয়ার ছিল, আমি কি দিয়ে যাব। এবার সেই সোশ্যাল চেঞ্জেস এর কথা যদি আমরা বলি, তো কালেকটিভলি আমাদের অনেক কাজ এখন। এবার কালেকটিভলি অনেক কাজ, সেটা কোথা থেকে শুরু হবে? সেটা তো ইন্ডিভিজুয়াল থেকেই শুরু হবে। আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ আ পার্ট অফ দ্যাট কালেকটিভ, আমি নিজে কি করতে পারলাম সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে আমি হয়তো সবসময় মানে গত 3 মাসে আমরা প্রচুর মিছিলে হেঁটেছি, প্রচুর প্রোটেস্ট প্রোগ্রাম, প্রোটেস্ট পারফরমেন্স, প্রচুর জনসভা ইত্যাদি আমরা ডিমান্ডের জায়গাতে। আমি খুব ক্লিয়ারলি বলছি, আমি প্রথম দিন থেকে ছিলাম এবং আমি শেষ দিন পর্যন্ত থাকবো, যতদিন না এই ব্যাপারটা একটা আমরা কোনো ভিজিবল সলিউশন দেখতে পাই। এবার এই থাকাটা কি রকম, এবার আমার সঙ্গে বহু মানুষ মানে আজকের কলকাতায় দাঁড়িয়ে, কলকাতা কেন সারা বিশ্বেই হয়তো, হ্যাঁ, যে প্রচুর মানুষ সহমত হবেন, তারাও সেই প্রথম দিন থেকে ছিলেন এবং শেষ দিন পর্যন্ত থাকবেন, বা হয়তো অনেকে থাকবেনও না। কিন্তু সেই থাকাটা কেমন, এটা আমাকে ডিসাইড করতে হবে যে আমি কিভাবে এটাকে ডিল করতে পারি। মানে আমার নিজের মনে হয়েছে যে এটা খুব শর্ট টার্ম কিছু নয়। আমরা যদি সলিউশনের জায়গাটা একটা পার্ট, সেটার মধ্যে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগ্যাল নানা রকম অ্যাসপেক্ট আছে, আর একটা পার্ট হচ্ছে প্রিভেনশন, যে এই রকম ঘটনা আমরা আবার যাতে না ঘটে তার জন্য কি কি করতে পারি। এক্স্যাক্টলি, আর সেটাই আমার প্রশ্ন, যে প্রিভেনশন লং টার্ম, ভেরি লং টার্ম, মানে কতটা লং টার্ম অ্যাকচুয়ালি আমরা জানি না। রেসপেক্ট আছে, মানে আমি এই জন্য বলি যে আমি এটা তোমাকে মানে জাস্ট ইটস ইম্পর্টেন্ট টু মেনশন দিস, এই জন্য বলছি যে আমরা যতই এটা মানে from a branding of India বলি যে $1 trillion ইকোনমি হতে চলেছি, 5th largest economy and all those things, মানে সুপার পাওয়ার in IT and all that, in services, whatever, কিন্তু একটা বেসিক হিউম্যান সোসাইটি কি আমরা ডেভেলপ করতে পেরেছি? মানে এই যে ইকোনমিক এই মার্কারস doesn't mean anything. এক্স্যাক্টলি সো, মানে এই মার্কার গুলো যদি যা খাতায় কলমে, মানে খাতায় কলম এখন আর এক্সিস্ট করে না, মানে যা দেখা যাচ্ছে চোখের সামনে, মানে এগুলো তো স্ট্যাটিস্টিক্স। আমি যদি ধরেও নিই এই স্ট্যাটিস্টিক্স গুলো সব সত্যি, কিন্তু তাহলে আমি আমার দেশটাকে কিভাবে দেখছি, আমার কোন চেহারাটা আমার চোখের সামনে আসছে, মানে সাকসেসের প্যারামিটার কি এটা? আমার নট অনলি সাকসেস, হোয়াট অ্যাবাউট ডেভেলপমেন্ট? এক্স্যাক্টলি, এটা তো হতে পারে না। মানে একটা দেশ কিভাবে ডেভেলপ করবে তার প্যারামিটার কখনো শুধু এরকম ইকোনমিক্যাল প্যারামিটার হতে পারে না, হওয়া উচিত না, আর সেটা ইকোনমিক্যালি সাস্টেইনেবল না, একেবারেই নয়। সেই গ্রোথ বা ডেভেলপমেন্টের কোনো লং টার্ম ভ্যালু হয় না। এবার আমি কিভাবে, মানে এই সোসাইটিতে একটা তো আছে যে প্রথম কথা অ্যাওয়ারনেস, আমাকে বুঝতে হবে আমার কি কি নেই। আমি যদি এটাই না জানি, মানে খুব এটা কিন্তু একটা খুব ক্লিনিক্যাল প্র্যাকটিস, যে আমি যদি ডায়াগনোসিস না করতে পারি আমি ট্রিটমেন্ট করতে পারবো না। ওটা খুব একটা জ্বর হলে প্যারাসিটামল খাওয়ার মতো ট্রিটমেন্ট হবে। আমি যদি অর্গানিজম আইডেন্টিফাই না করতে পারি যে আমার ইলনেস কি জন্য হলো এক্স্যাক্টলি, সেই অ্যাওয়ারনেসটা জরুরি খুব প্রাইমারি লেভেলে। আমাকে প্রথমে বুঝতে হবে যে আমার একটা অসুবিধা আছে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাজ অ্যান পার্ট অফ সোসাইটি। আমার অসুবিধার মধ্যে, একটা ঘোর অসুবিধার মধ্যে আমরা আছি। তারপরে না আমাকে বুঝতে হবে যে সেটার জন্য আমাকে কি করতে হবে, শর্ট টার্ম এবং লং টার্ম। এবং লং টার্ম এই যে আমার মনে হয় স্কুল লেভেলে স্টুডেন্টদের মধ্যে কাজ করাটা খুব জরুরি, কারণ মানে প্রিভেন্টিভ মেজারের কথাই আমরা যদি মনে করি, তাহলে স্কুল লেভেল এগুলো তো ফর্মেটিভ ইয়ার্স, এই তৈরির বছরগুলোতে আমরা যদি একটু যত্ন নিই,
যে এই ভ্যালুস গুলো মানুষের মধ্যে ইনজেক্ট করার, এবং এই মেন্টাল হেলথ ইস্যু নিয়ে মানুষ যেন এক্সপ্রেস করতে পারে, কথা বলতে পারে, এবং কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। এবং শুধু মানে আজকাল এই স্ক্রিন টাইম বেড়ে গিয়ে বিভিন্ন কারণে রিয়েল কমিউনিকেশন হচ্ছে না, এবং সেই জায়গাটা খুব একটা বিপদে আছে, এবং সেই জায়গাটা আমাদের বাড়াতেই হবে। এবং তার জন্য আমি ডেফিনেট যে অ্যাওয়ারনেস, কমিউনিকেশন ইত্যাদির জন্য আর্ট ফর্ম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টুল হবে। এবং সেইটাকে আমরা কখনো যেন না ভাবি যে এটা হচ্ছে আমাদের পড়াশোনা বা একাডেমিক্স এর ক্ষেত্রে একটা অবস্টাকল। না, এটা অ্যাকচুয়ালি ইট হেল্পস, কারণ এটা একটা কনসেন্ট্রেশন বিল্ড করে। তুমি যদি নাটকই দেখো, তুমি একটা অভিনেতা যে সে কনসেন্ট্রেট করছে নট অনলি অ্যাবাউট হিজ অর হার সংলাপ, কিন্তু তাকে অন্যের পেরিফেরিটা পুরো জিনিসটাকে কনসেন্ট্রেট করছে, যে কোন টাইমে স্টেজে মুভ করবে। ইট টিচেস ইউ আ লট অফ পিপল ইন্টারঅ্যাকশনস, মানে আমার যে সময় একটা লিডারশিপ কোয়ালিটি বিল্ড করে, অ্যাবসলিউট আরো অনেক কিছু করে। এবং আমার যে সময় সংলাপ আছে সে সময়টা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার যে সময়টা সংলাপ নেই সে সময়টা সমান হলে, হ্যাঁ একদমই, বা হয়তো আরো বেশি গুরুত্বপূর্ণ সে সময়। কিন্তু দেখো, মানে থিয়েটার বলো বা আর্ট ফর্ম বলো, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি থ্রু দ্য জার্নি, যেটা আমি নিজে শিখেছি বা এবং আমি এটা খুব মানি যে আমার ডেভেলপমেন্ট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এটা খুব হেল্প করেছে ইন হোয়াট এভার আই হ্যাভ ডান, যে সবাইকে নিয়ে চলা, সবার সাথে চলা। এবং এইটা আজকের দিনে দাঁড়িয়ে এটা তো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই স্ক্রিন টাইম মানে যতই আমরা সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদিতে কমিউনিকেশন টুল বেড়ে যাক না কেন, রিয়েল কমিউনিকেশন তো হচ্ছে না। মানুষ একটা ফেক কমিউনিকেশন সিস্টেমে ঢুকে যাচ্ছে, এবং শুধু এই ফেক কমিউনিকেশন সিস্টেমটা আবার একটা ফেক মেন্টাল স্ট্যাটাস এবং ফেক ওয়ার্ল্ড এর মধ্যে মানুষকে আরো ঠেলে দিচ্ছে। সেই জায়গাটা কিন্তু আমাদের এই রিয়েল কমিউনিকেশনের জায়গা হচ্ছে না, ইজ আ হিউজ হিউম্যান ডিকে। আমি যেটা দেশে এসে দেখতে পাচ্ছি যে মানে আমরা অনেক বেশি কি বলবো, মানে কমপ্লেক্সিটিটাকে প্রমোট করছি ইন সাম কেসেস। মানে কখনো কখনো জিনিসটা হয় যে আমি সোজাসুজি মুখের উপরে বললাম যে না এটা ভালো লাগলো না, সেটাকেই অনেক সময় যদি ঘুরিয়ে ডিপ্লোম্যাটিক্যালি অন্য ভাবে তুমি একটা রেসপন্স করো, মানে বোথ ওয়ে ব্যাপারটা কাজ করে। যে আমি যদি আমার যেটা ভালো লাগছে না, প্রথম কথা সেটা হয়তো আমি অনেক সময় বুঝতেই পারছি না, বা আমি যথেষ্ট মন দিয়ে ভাবছি না যে আমার কিটা আসলে ভালো লাগছে বা লাগছে না, বা হয়তো আমি বুঝতে পারলাম এবার যে আমার ভালো লাগছে না। এইবার আমি যদি বলি কাউকে, তখন তো আমি 10টা কথা ভাবছি যে আমি একটা জিনিস, সেই জিনিসটা যদি আবার 10টা লোকে ভালো বলে দিয়ে থাকে আর, তো সেটা তো একটা হিউজ চ্যালেঞ্জ। যে 10টা লোক ভালো বলেছে, তাহলে আমি যে আবার খারাপ বলবো সেটা কি লোকে কি ভাববে, আমাকে মূর্খ মনে করবে, আমার ইমপ্রেশনটা কি হবে, বা উল্টো দিকে যে মানুষটা আছে সে কি মনে করবে, এরকম 10টা কথা দিয়ে আমরা কিন্তু আরো একটা ফেক এনভায়রনমেন্টে চলে যাচ্ছি। যে জিনিসটা 10টা লোক ভালো বলে দিয়েছে তার মানেই সেটা আমারও ভালো লাগছে এমনটা নাও হতে পারে, তার মানেই সেটাই যে ভালো সেটাও নাও হতে পারে। এবার এইখানটা কিন্তু একটা মানে গভীর অ্যাওয়ারনেস, মানে এই পলিটিক্সটার নিয়ে আমাদের খুব অ্যাওয়ার হওয়া উচিত, যে এই ইন্ডিভিজুয়ালিটি ডেভেলপ করা। মানে আর একটা মানুষ বড় হওয়া বা সাকসেসফুল হওয়া স্কুল লেভেলে, মানে আমরা অ্যাজ আ লিগ্যাসি কি রাখতে পারি, কিছু ম্যাটেরিয়ালিস্টিক জিনিস সে তো ঠিকই আছে, কিন্তু বাট এটার উপরে কিন্তু 95% অফ দ্য পপুলেশন এর উপরেই ছুটছে। মানে আমি সার্ভাইভালের পার্সপেক্টিভ থেকে বলছি না, আমি কোয়েশ্চেন অফ নিড ভার্সেস ওয়ান্ট or wish, হ্যাঁ সেটা একটা বিরাট বড় মানে এই উইশ ওয়ান্ট, এই যে জিনিসটা যে চেজ একটা যে মানে একটা থ্রেডমিলের মধ্যে আমি আছি, হ্যাঁ যে আমি কিসের পেছনে দৌড়চ্ছি সেটা আমার কাছে ক্লিয়ার হওয়া উচিত। হ্যাঁ এটা হতেই পারে যে আমার জীবনের লক্ষ্য হলো যে আমার একটা প্রকাণ্ড ব্যাংক ব্যালেন্স থাকবে, হতে পারে, কিন্তু সেটা যেন আমার কাছে ক্লিয়ার থাকে যে এটা আমি কেন করছি। মানে দিস WH are very important, not only what but why, how, when, etc. শ্রাবন্তী আমার শোতে এসেছিল, তো একটা খুব
ইম্পর্টেন্ট কথা বললো যেটা আমার খুব ইম্প্যাক্ট করেছিল, যে দেখো মানে জীবনে হয়তো তোমার কাছে অনেক টাকা থাকলো কিন্তু তোমার কাছে বন্ধু নেই, তোমার কাছে একটা কমিউন নেই, তখন তুমি কি করবে? মানে হোয়াট ইজ দ্য রিয়েল ওয়েলথ? এন্ড ইট হিট মি লাইক বিগ টাইম, যে কথাটা কত ডিপ, কতটা সত্য, এটা তখনই তুমি রিয়েলাইজ করবে। ধরো তুমি প্রচুর অর্থ আছে কিন্তু তোমার শরীর খারাপ হয়ে গেছে, তোমার বয়স হয়ে গেছে, কিন্তু তোমার আশেপাশে তুমি কাকে ফোন করবে তুমি সেটা ভাবছো। শুধু শরীর খারাপ বয়সের বিষয় না, সেগুলো তো একটা ওভার্ট ক্যারেক্টারিস্টিক্স। সিম্পলি আমি ভালো নেই, হ্যাঁ আমার ভালো লাগছে না, আমি একটু গল্প করব, মানে ক্যানট বাই দ্যাট। এক্স্যাক্টলি। এবার এটা হতে পারে না এরকম বিষয়টা। এই যে আমরা কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বলছিলাম যে জীবনের কোনো একটা পয়েন্টে সেরকম হতেই পারে যে আমাদের কোনো একটা চয়েস নিতে হলো। এবার আমার মনে হয় এই টার্নিং পয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট, যে আমি যে রাস্তাটা নিলাম না, দ্য রোড নট ট্রাভেলড বাই, সেইটা আমার কাছে অন্তত ক্লিয়ার হওয়া উচিত যে আমি কেন নিলাম না। কারণ হতেই পারে যে সেই মুহূর্তে আমি যদি সেই রাস্তাটায় যেতাম আমার জীবনটা এক অন্যরকম হতো, এবং হতেও পারে সেটা আমাকে একটা এমন একটা জায়গায় গিয়ে ল্যান্ড করাতো যে তাতে হয়তো আমি অ্যাজ আ হিউম্যান বিইং, আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আরো অনেক বেশি এনরিচড বা ডেভেলপড হতেও তো পারতাম। কিন্তু আমি কিছু সোসাইটি ড্রিভেন রুল আমার মাথার মধ্যে আছে, আমার সিস্টেমে আছে, সেজন্য আমরা কোন একটা পিভটিং পয়েন্টে গিয়ে কোন একটা কিছু চয়েস করে ফেললাম, কিন্তু দ্য রোড নট ট্রাভেলড বাই, সেইটা নিয়ে আমার মনে হয় আমাদের খুব যত্ন নেওয়া উচিত। খুব ভালো লাগলো, মানে রোড নট ট্রাভেলড, বিউটিফুল টাইটেল অফ আ বুক, রোড নট ট্রাভেলড। কোনো কিছু আজকে যে সমাজে আমরা আছি, ভয় লাগে? ভয় আমি মানে আমি খুব ব্যক্তিগত জায়গা থেকে দেখি, আমার নিজের মধ্যে আমার মনে হয় ভয়ের বোধটা একটু কম। কিন্তু আবার একটা সমাজে আমি বাঁচবো, মানুষের মধ্যে একটা সিস্টেমে, আর কিছু অবভিয়াস ভয় আমার মধ্যে ইমবাইবড হবে না, এটা হতে পারে না, হবেই। এবার হয়ে চলেওছে, যেগুলো বলেন, আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ আ প্রফেশনাল, প্রচুর মানে বেশ কিছু ভয়, তার কিছুটা আমরা আইডেন্টিফাই করি, কিছুটা করি না। এই ভয়গুলো আমাদের থাকে। এবার আমি যতই কিছুটা হয়তো আমরা ডিনাই করি না, নেই বলি, কিন্তু সেগুলো আসলে আছে। আমার মনে হয় এগুলো আইডেন্টিফাই করা এবং আমি সেগুলোকে কিভাবে ডিল করব। ভয়টা আমার উপরে রুল করবে নাকি আমি ভয়টাকে ডিল করে নেব, সেইটা জানতে গেলে তাকে ভয়টাকে চিনতে হবে। তো সেইটা খুব ইম্পর্টেন্ট। ভয় আছে, ভয় থাকবে না এটা হতে পারে না। কেউ যদি বলে তার ভয় নেই, সেটা সত্যি কথা নয়। বিভিন্ন রকম ভয় ব্যক্তিগত জায়গা থেকে, বা আমি এই যে সমাজে বাঁচি, মানে আমি যদি এক্সাম্পল দিই, আমরা যখন আরজিকর হোস্টেলে থাকতাম, আমি এই মাঝরাত্রিরে শ্যামবাজার, আমার হোস্টেল, এইসব জায়গাগুলো আমার মনে হতো যে এ তো আমার বাড়ি, এটা আমার মানে এক্সটেন্ডেড বাড়ি। এবং ওকে, কলেজ হোস্টেল মানে সেকেন্ড হোম না, ওটা আমার ফার্স্ট হোম, ওটা আমার বাড়ি। তা আজকে আমি দেখলাম যে আমার বাড়িতেই আমার কোনো সেফটি নেই। আজকে তিলোত্তমা, মানে আমিও তিলোত্তমা, ওর জায়গায় আমিই থাকতে পারতাম। এটা জাস্ট একটা চান্স যে আমি ওটা ওই মেয়ে, আমি নই, কিন্তু মানে ওর মধ্যে কোথাও তো একটা আমিও আছি আমার বাড়িতে। এবার এরকম একটা ঘটনা হলো, এবার আমার বাড়িতে যদি, আমার গায়ের ওপর দিয়ে যদি এরকম একটা ঘটনা হয়, 100 দিন কেটে গেছে, আমরা কোনো সলিউশন দেখিনি, আমার ভয় লাগবে না? লাগবে তো। ভয়টাকে হয়তো আমরা ডিল করছি, ভয়টার উল্টোদিকে হয়তো আমরা দাঁড়িয়ে আছি, আমরা ফাইট করছি, আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু তার মানে তো এই নয় যে ভয়টা নেই, ভয় তো আছে। এবং সেই ভয়টা আছে বলেই হয়তো মানে আমাদের এত ডেসপারেটলি এই লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে বিভিন্ন ভাবে। সেই জোরটা পাও কোথা থেকে? জোরটা কারণ আমার সবসময় মনে হয় ভয়টাকে জিততে দেওয়া যাবে না।
যদি এই ভয়ের কথাই বলি, বিভিন্ন রকম ভয় তো আমাদের ড্রাইভ দেয় নানা সময়, জেদ, ভয়, রাগ, এগুলো নেগেটিভ ইমোশন হলেও এগুলো কিন্তু মানুষকে অনেক সময় অনেক ড্রাইভ দেয়। কিন্তু তার মানে আমাকে আগে এটা ডিসাইড করে নিতে হবে, এটা আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে এগুলো জিতবে না। সেই বিশ্বাসটা যদি আমি একবার করে ফেলতে পারি, কারণ এগুলোকে জিততে দেওয়া যায় না, তো সেটা যদি আমি আগে বিশ্বাস করে ফেলি, তাহলে না আমি আস্তে আস্তে এই জোরটা পেতে শুরু করব। এবং আমার আরেকটা জিনিস মনে হয় যে নিজে মনে রাখা এবং অন্যকে মনে রাখানো, কারণ 100 দিন খুব কম দিন নয়, এবং আমরা এটাও জানি না আরো কতগুলো 100 দিন পেরোতে হবে। এটা হয়তো আমি একটা ইস্যু নিয়ে বলছি, বাট এরকম তো বহু দেখো ইস্যু আছে যেগুলো মানে ডিপ্লোম্যাটিক্যালি সময় নিয়ে লোককে ভুলিয়ে দিয়েছে। এগুলো দিস আর অল মানে সাইকোলজিক্যালি ওয়ারফেয়ার একদম। সেই চেষ্টা সব সময় আমাদের চারপাশে থাকে। আর এই জিনিসটাকে আমি খুব মানে মেনে নিতে আছি, মানে এতটা বছর বাইরে কাজ করে যখন ফিরলাম, এত ডিপ্লোমেসি সবকিছুর মধ্যে এত মানে সোজা জিনিসটাকেও কঠিন করা, আমার মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড লাগতো। মানে যখন আমি প্রথম এসেছিলাম, যে তখন বলতাম 24টাকে যে আরে এলাম, চলে গেলেই ভালো হতো, তখন then she used to say, না যখন এসছো you have to find a way to live in it and be happy about it. I would like to ask you যে এই যে চলে গেলে ভালো হতো, অ্যাকচুয়ালি কোথায় যেতে? আনসার হ্যাঁ, মানে কথাটা খুবই ডিপ, মানে একদম কোথায় যেতাম, এবং সেখানে যে আমি খুশি থাকতাম, সেখানে খুশি ছিলাম না, সবকিছু ছিল কিন্তু খুশি ছিলাম না বলেই তো এলাম। হ্যাঁ, বাট এখানে এসে অনেক, আমি যেটা বলি হয়তো আগে যখন আমি এসেছিলাম আমি অনেক সরল ছিলাম, এখন অনেক সতর্ক হয়ে গেছি। সতর্ক হওয়াটাই হয়তো আমরা মানে আমি সেটা হতে চাইনি, বয়স পাল্টাচ্ছে জানি না ইন্দুদীপ, আমি হতে চাইনি। মানে এটা আমার শহর, এখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, এখানেও যদি আমি সতর্ক হই, মানুষকে আমি কিভাবে কথা বলবো, আমার শহর, আমার কলেজ, আমার বাড়ি, এই সবকিছুর ক্ষেত্রে আজকে সত্যি যে এখানেই তো আমার মানে মাই ইনোসেন্স লাইজ হিয়ার, রাইট? অ্যাবসলিউটলি। এবং আমি এসেছি যাতে আমার ছেলে এই শহরে আরো বড় হয়, শহরটাকে চেনে, কিন্তু আমি নিজে শহরটাকে চিনি। আমি একটা মানুষ নই, যে আমরা, এবং এই যে তুমি বলে আমার ছেলে যে কোন শহরটায় বাঁচবে, মানে এই শুধু একটি ছেলে নয়, পরের জেনারেশনটা তারা কোথায় বাঁচবে, আমরা কি রেখে যাচ্ছি। এবার এটা খুব মানে আরজিকর ইনসিডেন্ট হয়তো আমি একটা স্ট্রে ইনসিডেন্ট, মানে এটা এত নাড়িয়েছে, আমি বারে বারে এই কথাটাই ফিরে আসছি যে এটা যদি এভাবে হতে পারে, মানে এটা একটা ঘটনা আমাদের বড্ড চোখে আঙুল দিয়ে বড্ড মানে নিরাবরণ করে দেখিয়ে দিয়েছে সিস্টেমটা। কিন্তু এরকম মানে এর কাছাকাছি ঘটনা, মানে মানে যেগুলো বোঝায় যে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেগুলো কিন্তু আমাদের চারপাশে ঘটেই চলেছে। আমরা অনেক সময় সেগুলো রিপোর্টেড না, নরমাল বলছি, মানে সেগুলোকে ঠিক আছে মেনে নাও, ঠিক আছে হয়, এই যে ব্যাপারটা আছে আমাদের মধ্যে। কোভিড এর পরে আমরা একটা কথা শুনলাম, নিউ নরমাল। হ্যাঁ, আমাদের অজান্তে, সেটা তো কোভিড এর পরে একটা মানে রেজিস্টার্ড নিউ নরমাল, রাইট? আমাদের অজান্তে আমরা প্রত্যেকদিন নিউ নরমাল বানাই, কারেক্ট। এবং সেটা কিন্তু একটু একটু করে অ্যাডজাস্ট করা, এবং এই অ্যাডজাস্ট করার পেছনেও আমরা যেটা নিয়ে কিছুক্ষণ আগে কথা বললাম, সেই কোনো না কোনো ভয় কাজ করে। এবার সেই ভয়টাকে না আমার মনে হয় একবার যদি মুখোমুখি দাঁড়িয়ে যাই, তখন ভয়টাকে আসলে যত বড় মনে হয়েছিল ততটা না। এটা খুব বড় কথা, এটা মানে খুব বড় কথা তুমি বললে, কারণ সবকিছু মূলে গিয়ে একটা পয়েন্টে কি যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তুমি ভয়টাকে একদম চোখে চোখে দেখো। And then there is no other way but to go out and fight. তখন মনে হয় যে এতটা সময় আমি নষ্ট করলাম, 10 দিন আগেও তো এই কাজটা করতে পারতাম, কিন্তু এই 10 দিন হয়তো আমার প্রিপারেশনের জন্য লাগবে, যে ভয়টাকে জয় করার প্রিপারেশন। সে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার মনে হয় যে আমরা বহু মানুষ ওই ভয়টাকে স্বাভাবিক বলে ধরে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিই, এবং জীবনটা খুব বড় নয় এই অপচয়গুলোর জন্য, আবার এতটাও ছোট নয় যে এটাকে সহ্য করে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। কোথাও গিয়ে মানে আমরা অবচেতনে তো এটাকে হজম করতে পারবো না, আমি নিজে জানবো, আর কেউ না জানুক, আমার কাউকে কিছু বলার দরকার নেই, কারুর কাছে কিছু প্রমাণ করার নেই। আমি নিজে জানবো যে এটা তেমনটা নয় আমি যেভাবে নিজেকে দেখতে চেয়েছিলাম, বা আমার জীবনটাকে দেখতে চেয়েছিলাম, আর সেটা আমার মেন্টাল হেলথে, আমি মানুষটা যেমন আমার এই বিইংটাতে, এই এক্সিস্টেন্সটাতে এফেক্ট ফেলবেই।
এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে অনেক মানুষ এই রিয়েলাইজেশনের পার্সপেক্টিভ থেকে যে মানে আরজি করের যে তিলোত্তমার যে মাস প্রোটেস্টটা যেটা আমরা দেখেছি, আমার মনে হয় ওই টিপিং পয়েন্টটা পার হয়ে গিয়ে আমরা সেই সাপোর্টটা দেখেছি, মানে অন্তত আমার ক্ষেত্রে আমি সেটা বলতে পারবো অ্যাট লিস্ট। এবং কথাটা হচ্ছে এই আর কবে যে কথাটা এবং কথাটা হচ্ছে এটা আমার নিজের ক্ষেত্রে তো হয়েইছে, যে যেটা নিয়ে আমরা কথা বললাম, অনেক কিছু আমরা হয়তো একটু ইগনোর করে যেতাম, এটা হয়তো বহু মানুষের ক্ষেত্রেই হয়েছে যে অ্যাবজর্ব করে নিতাম, ঠিক আছে ওটাকে ম্যাচুরিটি বলো বা হ্যাঁ ম্যাচুরিটি আমরা নাম দিই সব সময়, ম্যাচুরিটি ওটা নয়, এটা এসকেপিজম। এবার কথা হচ্ছে এই যে জন আন্দোলন, আমরা একটা আজকে দাঁড়িয়ে হয়তো আমরা ঠিক বুঝতে পারছি না আমরা কিসের মধ্যে দিয়ে গেলাম, আমরা কিছুটা সময় পেরিয়ে গেলে হয়তো আবার যখন ফিরে তাকাবো বুঝতে পারবো। একটা জিনিস হয়েছে, বহু মানুষের হয়েছে, আমারও হয়েছে, যে কিছু কিছু জিনিস যেগুলো আমরা অ্যাডজাস্ট করে যেতাম, জায়গায় ঝামেলা বাড়াবো না, ঠিক আছে আমি ব্যালেন্স করে নেবো, এই জায়গাগুলো আমার মনে হয় আমরা খুব ডিরেক্ট এখন অ্যাপ্রোচ করতে পারছি, যে না এটা দরকার নেই, বা এটা আমার পছন্দ হচ্ছে না, না এটা আমি মেনে নিচ্ছি না। এই খুব প্রাইমারি লেভেলে খুব ডিরেক্টলি এগুলোকে আমরা একটা রেজিস্ট্যান্স দিতে পারছি। এন্ড দিস ভেরি বেসিক, ভেরি প্রাইমারি লেভেল রেজিস্ট্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট, সেটা খুব ছোট, কিন্তু এই ছোট ছোট জায়গাগুলো দিয়েই আমরা একটা লং টার্ম হ্যাবিট ক্রিয়েশন, অ্যাবসলিউটলি মানে যেটা আমরা বলছিলাম আর কি। বাট কোথাও তোমার কি মনে হয় মানে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড? হ্যাঁ মনে হয়, এর মধ্যে খুব দ্বিমতের কিছু নেই, কিন্তু এর মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ডিলেড কেন, এই দেরিটা কি সবকিছুর একটা সময় আছে, সময় আছে মানে সব প্রসেসের একটা নির্দিষ্ট সময় লাগে। ঠিক যেমন আমি একটা রোগ একটা নির্দিষ্ট সময় লাগে, মানে আমার একটা খুব ক্যান্সারাস কোনো একটা ইলনেস আছে, সেটা আমি দুদিনে সারিয়ে ফেলতে পারবো না, বা কোনো একটা মেন্টাল হেলথ ইস্যুস, সেটাও আমি মনে করছি যে প্যারাসিটামল দিলাম টেম্পারেচার কমে গেল, এইভাবে সারে না। তো সব প্রসেসের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা আমাকে বুঝতে হবে। এই সময়টা আগেই কি আমি ডিলেড বলছি, সেই সময়টা আমাকে প্রসেসটাকে দিতে হবে, যে প্রসেসের যেটা ডিমান্ড। এবার আমাকে বুঝতে হবে যে ডিলেটা হচ্ছে সেটা কি শুধু প্রসেসের নিজস্ব সময়টা, যেটা রিকোয়ার্ড টাইম সেইটুকু, নাকি এটার মধ্যে নানা রকম কমপ্লিকেশন তৈরি হচ্ছে বা রেজিস্ট্যান্স আসছে, বা এই জাস্টিসটাকে হতে দেওয়া হচ্ছে না। যেসব জিনিসপত্র আমার চোখের সামনে আছে, যেসব ঘটনা বা প্রমাণ তথ্য ইত্যাদি চোখের সামনে আছে, সেগুলোকে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে, চাপা দিয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করে ফেলা হচ্ছে, সেই জন্য দেরি হচ্ছে। দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। এবং দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কারণ সেক্ষেত্রে তো আমি মানে একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে আছি, যেটা সত্যি আমরা আছি, সেটা তো আজকে আমাদের কাছে প্রমাণিত, যে এত কিছু, এত তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ইত্যাদি। আর সেসব ভয় না পেলে, আবার সেই ভয়ের কথায় ফিরে আসি, সেসব ভয় না পেলে মানুষ করে না, সিস্টেম করে না, সিস্টেম ভয় পেয়েছে তাই সিস্টেম এসব করছে। কোথাও মনে হয় যে মানে এই যে একটা মোমেন্টামটা ছিল, সবাই চারদিকে নিউজে, সোশ্যাল মিডিয়ায় এত প্রত্যেক রাতে ইয়ে হচ্ছে, যে কনসার্টস হচ্ছে, লোকে এক জায়গায় জমায়েত হচ্ছে, এটা লোকে ভুলে যাবে, এখন আর কিছুই আমরা দেখতে পারি না, জানতে পারি না। আমরা এটা নিয়ে কথা বললামও, যে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, ভুলিয়ে দেওয়ার রাজনীতি সবসময় আমাদের চারপাশে ছিল, এখনো আছে, এবং মানে মানুষের ইতিহাস যতদিন থাকবে ততদিন থাকবে। এটাকে ধরে নিয়েই আমাদের কিন্তু এই লড়াইটা টিকে যেতে হবে। মোমেন্টাম থাকবে না, এটাকে আমাদের মেনে নিতে হবে। যে মোমেন্টাম আমরা 14 আগস্ট রাত্রিরে দেখলাম, মানে ওই রাত দখল দিয়ে যেটা শুরু হলো, সেই মোমেন্টাম যতদিন না জাস্টিস পাবো ততদিন ওই একই মোমেন্টাম থাকবে। এটা রূপকথা, এটা বাস্তব না। এবার কথা হচ্ছে তাহলে কি, তাহলে এইখানেই আমার মনে হয় আমাদের দায়িত্ব, আমাদের কাজটা
যে ওই একই মোমেন্টাম থাকবে না, কিন্তু আমাদের কাজটা যেন থেমে না যায় ইন সাম অর আদার ফর্ম, ইন অ্যান এফেক্টিভ ওয়ে। আমাকে কিন্তু মানে আমি কিছু কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম বা কিছু মিছিলে হাঁটলাম, হেঁটে আমি খুশি হয়ে গেলাম, এই খুশিটা নিজেকে হতে দেওয়া যাবে না। এবং শুধু আমি নিজেকে বললাম তাই না, আমাকে আরো যতজনকে পারবো আমাকে মনে রাখাতে হবে যে আমরা যে জন্য কাজটা শুরু করেছি কাজটা এখনো হয়নি। কাজটা যতদিন না হচ্ছে আমাদের খুশি হয়ে যাওয়া বা স্যাটিসফাইড হওয়ার কোনো জায়গা নেই, এবং মোমেন্টাম একই রকম থাকবে না। অনেক মানুষের তো নিজের নিজের ব্যক্তিগত জীবন আছে এবং সেই ব্যক্তিগত জীবনের স্ট্রাগল আছে। সেই স্ট্রাগলটা যখন চোখের সামনে মানে জীবনে এসে ধাক্কা দেবে, তখন এই একই মোমেন্টামে এই মুভমেন্ট চালানো সম্ভব হবে না। কিন্তু আমরা যেন ভুলে না যাই, আমরা নিজেদের জীবনে থেকেও কিছু কিছু কন্ট্রিবিউশন আমাকে রেখে যেতেই হবে। কেউ কম পারবে, কেউ বেশি পারবে, যে যার নিজের সাধ্য মতো যেন মনে রাখে এবং চেষ্টাটায় থাকে। এইটুকুই আমার সবাইকে বলার, নিজেকেও বলার, যে ভুলে যেন না যাই, ওই কষ্টটা যেন আমার বেঁচে থাকে, এই কষ্টটা যেন আমি পেতে থাকি, এইটুকু আর কি। আমাদের ভুলে গেলে হবে না, চেষ্টাটা জারি রাখতে হবে যেভাবেই হোক সেটা। একটা ম্যাজিক রিয়েলিজমের উপর প্রশ্ন করি, মানে যেখানে তোমার আর্টিস্টের ক্রিয়েটিভিটিটাকে একটু জাগাই। ধরো তোমাকে একদিনের জন্য মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো এই রাজ্যের, তো তুমি কি চেঞ্জ আনবে যাতে আমরা মানে একটা হিউম্যান ভ্যালুটাকে যাতে মানে এস্টাবলিশ করা যায়, বা মানে উই মেক আ গুড সোসাইটি? হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ উইল ডু? আচ্ছা, প্রথম কথা, আমি নিজে যে যে জায়গা মানুষ হিসেবে বা সচেতন নাগরিক হিসেবে যে যে জায়গা আমার বদল খুব জরুরি বলে মনে হয়, সেগুলোই একদিনের মুখ্যমন্ত্রী হয়ে করা যাবে না। খুব স্পষ্ট কথা, একদিনে বাট কি ট্রিগার করাবে মানে? হ্যাঁ, একদিনে করা যাবে না, সেটা আবার একটা জার্নি। কিন্তু কথা হচ্ছে আমি যদি দেখি যে আমরা এতক্ষণ যেগুলো নিয়েই কথা বললাম, যে খুব 2-3টে জায়গা যদি আমরা কনসেন্ট্রেট করি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, এই 3টে জায়গা যদি আমরা একটু ট্রিগার করতে পারি, একটু খুব বেসিক লেভেলের ধোয়া মোছা ঘষা মাজাটা করে ফেলতে পারি, আমার মনে হয় আমরা অনেক বড় বড় সমস্যা সলভ করে ফেলতে পারবো। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ। এবার এইটার থেকেই কিন্তু ইকোনমিক সিস্টেমে ট্রিগার হতে পারবে, এবং এই 3টে জায়গা আমার মনে হয় এই মুহূর্তে আমাদের রাজ্যে একটা শোচনীয় অবস্থায় আছে। শুধু এই মুহূর্তে আছে তা না, এই মুহূর্তে আমি যদি মনে করি আমি আজ এই মুহূর্ত থেকে এই সিস্টেমটাকে ট্রিট করতে শুরু করলাম, ডায়াগনোসিস মোটামুটি হয়েই গেছে, এবার যদি আমি ট্রিটমেন্টে যাই, আমি জানি না আমার কত বছর লাগবে। এই মুহূর্তে যে অবস্থা, এই 3টে জায়গা মানে এই জায়গাটাতে ইউ ওয়ান্ট টু এই 3টে জায়গা যদি আমরা কাজ করতে শুরু করি, মানে এবার ম্যান্ডেট দিয়ে যাওয়া, এবার এই 3টে জায়গার এই মুহূর্তে কি কি সমস্যা, সেটা কিভাবে সলভ করতে হবে এবং সলিউশনটা কি, সেটা নিয়ে তো একটা বিস্তারিত আলোচনা হতে পারে, আমরা আজকে সেইখানে যাচ্ছি না। কিন্তু আমার মনে হয় এই 3টে জায়গাই সেই জায়গা। এবং শিক্ষার সঙ্গে সঙ্গে সেই শিক্ষার অ্যাপ্লিকেশন, মানে আমরা পরবর্তীকালে পেশা এবং শিল্পের জায়গাটা যদি নজর দিই, এই খুব বেসিক জায়গা দিলেই আমরা পারবো একদিন। Almost was the end. My last, not a question, but your views are ki je is success happiness or happiness success? Depends. এইখানে সাকসেসকে আমি কিভাবে দেখি, এটা কি আমাকে সমাজ বা আমার সিস্টেম যেভাবে শিখিয়েছে সেটাকেই আমি ধ্রুব সত্যি বলে মেনে নিই। এবার সাকসেস হ্যাপিনেস হতেই পারে, আমার নিজের কাছে মনে হয় টু find true happiness is the highest success. And how do you define happiness? What are the attributes of that happiness? Which gives me a sense of freedom. Freedom as an individual, as a part of society. আমি নিজে আমি খুব ফ্রি ফিল করতে পারবো না যদি না আমার সোসাইটি খুব একটা ডিজিজড কন্ডিশনে থাকে। রাইট। আর এই ডিজিজ ব্যাপারটা কিন্তু
ইটস নট অনলি ল্যাক অফ ইলনেস। রাইট। এটা আমার কোনো রোগ নেই মানেই আমি সুস্থ আছি, বিষয়টা এমন নয় কিন্তু। অ্যাবসলিউটলি। তো এবার এই ব্যাপারটা আমাদের সাকসেস, হ্যাপিনেস এগুলো হাত ধরাধরি করে চলে। আমরা যদি খুব ট্যাঞ্জিবল বা মেটেরিয়ালিস্টিক সাকসেসের কথা বলি, সেটা আমাকে প্লেজার দেয়, হ্যাপিনেস নয়। ফ্যান্টাস্টিক। তো এই ব্যাপারগুলো কিন্তু এগুলো আমাদের মানে আমাদের সেই নিজের মধ্যে সেই জায়গাটা বাঁচিয়ে রাখতে হবে যাতে এগুলো আমরা আলাদা আলাদা করে চিনতে পারি, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবার এই প্লেজারের কি কোনো ভ্যালু নেই? আছে। বা এই মেটেরিয়ালিস্টিক সাকসেসের কি ভ্যালু নেই? আমি এগুলো একেবারেই ডিনাই করি না। আমরা একটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডেই বাঁচি এবং সেই মেটেরিয়ালিস্টিক এনভায়রনমেন্ট থেকেই কিন্তু আমরা ওভার মেটেরিয়ালিস্টিক এনভায়রনমেন্ট যা ভাবছি সেগুলোতে এই সিস্টেমটা থেকেই ভাবছি, এই ফিজিক্যাল সিস্টেমটা থেকে। তাই এই ফিজিক্যাল সিস্টেমটাকে আমি ডিনাই করতে পারি না। তো এইটা যেন আমার জীবনের শেষ সত্যিটা না হয়, এইটাকে আমাকে একটা জায়গা, এবং এইটার একটা না নেশা আছে, সেইটা যেন আমাকে গিলে না ফেলে কখনো। এবং আমাকে একটু বুঝতে হবে যে মানে আমি কোথায় থামবো এবং কেন থামবো, বা কোথায় আমি কোন ডিরেকশনটা নেব, সেটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমি ওই মেটেরিয়ালিস্টিক সাকসেসের জায়গায় ঘুরপাক খেতে 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 একদিন হয়তো আমি দেখবো যে আমার প্যারামিটারস অফ সাকসেস গুলোই, মানে প্যারামিটারস অফ হ্যাপিনেস গুলোই গুলিয়ে গেছে। আমি আর নিজের আনন্দ, কোনটা যে আমার আনন্দ ছিল, কোনটা আমি ছিলাম, সেটাই আর আমি চিনতে পারি না। সেইটা আমার মনে হয় হাইয়েস্ট লেভেল অফ ফেলিওর।